গল্প সে আমার ভীষণ অপ্রিয়। দ্বিতীয় সিজন। অন্তিম পর্ব। লেখনীতে সুহাসিনী মিমি। শেষ রাতের নৈশব্দতায় ডুবে আছে কক্ষটা। ফিকে সুরে বাজতে থাকা ইংলিশ গানটি শেষ হয়ে গেছে বহু আগেই। এসির মৃদু শব্দ আর দুজন নরনারীর ঘুমের নিঃশ্বাসের শব্দে মুখরিত চারপাশ। মেহরিশ আলতো করে মাথা দিয়ে রেখেছে পূর্বের বক্ষমাঝে। নিশ্চিন্তে মাথা দিয়ে শান্তিতে ঘুমাচ্ছে ও। কিন্তু সেই শান্তি বেশিক্ষণ স্থায়ী হল না। আচমকা ঘুমের মধ্যেই ভ্রু কুঁচকে গেল পূর্বের। নিঃশ্বাস অস্বাভাবিকভাবে বেড়ে গেল। যেন কোনো অদৃশ্য আতঙ্ক আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলছে ওকে। এসির ঠান্ডায় থেকেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠছে। ঘাড় বেয়ে নামছে ফোঁটা ফোঁটা জল। চোখ মুখ খিচে হঠাৎ বিড়বিড় করে বলতে শুরু করল, না, না, প্লিজ, ডোন্ট, ডোন্ট কিল হিম, নো, নো, ছেড়ে দাও ওকে, আব্রাহাম। মুহূর্তের মধ্যেই সেই বিড়বিড় চিৎকারে রূপ নিল। ঘুমের ঘরেই আচমকা চিৎকার করে উঠল পূর্ব। আকস্মিক তীব্র শব্দে ধরফরিয়ে উঠল মেহরিশ। কেঁপে উঠে চোখ মেলে তাকাতেই আবছা আলো দেখতে পেল পূর্বের বন্ধ তবে কাঁপতে থাকা চোখের পাতা। চকিত তাকালো মেহরিশ। ঘুম ভেঙে গেল ওর পুরোপুরি। হৃৎপিণ্ডের ধুকপুকানি বাড়ল তাতে। দ্রুত উঠে বসে পূর্বের কাঁধে হাত রাখল ও। ভয় আর উদ্বেগে কাঁপা আতঙ্কিত হয়ে বলল, পূর্ব ভাই, কি হয়েছে আপনার? শুনছেন? পূর্ব ভাই। অগত্যা মেহরিশের ডাকে ঘুমের ঘরেই চোখের পাতা কিঞ্চিত কেঁপে উঠল পূর্বর। ধীরে ধীরে চোখ খুলে তাকাতেই অগত্যা সামনে ধরা পড়ল মেহরিশের চিন্তিত মুখশ্রী। ম্লান আলয় সেই মুখে ভয়ের সঙ্গে মিশে আছে অদ্ভুত উদ্বেগ। পূর্ব কপালে ভাঁজ ফেলে গম্ভীর চোখে তাকালো ওর দিকে। গলায় বিরক্তির সুর মিশিয়ে বলল, কি হয়েছে? উঠেছিস কেন? তোকে উঠতে বলেছি আমি। পূর্বের এই অকারণ রূঢ়তায় মেহরিশের বিরক্তি চরমে উঠল। মেকি রাগের ভান করে বলল, আপনার জন্যই তো ঘুম ভেঙে গেল আমার। ঘুমের মাঝে কি সব অদ্ভুত কথা বলছিলেন? পূর্ব চোখ কুঁচকে তাকালো ওর দিকে। খানিকটা সতর্ক ভঙ্গিতে জিজ্ঞেস করল, কে, কোথায়? কি বলেছি আমি? এই বলে ধীরে ধীরে উঠে বসল সে। যেন কিছুই হয়নি। মেহরিশ তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলল, সেটা তো আপনিই ভালো জানেন, পূর্ব ভাই। আর এই আব্রাহামকে? পূর্ব এক মুহূর্তও দেরি করল না। ঠান্ডা, সোজাসাপটা স্বরে উত্তর দিল পরপর, কেউ না। বলেই ভাবলেশহীন পায়ে উঠে দাঁড়ালো বেড থেকে। পরনে শুধুমাত্র একটি কালো ট্রাউজার। উপরের অংশ উন্মুক্ত। আবছা আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে ওই প্রশস্ত কাঁধ আর পিঠ জুড়ে খোদাই করা সেই ঈগলের ট্যাটুটি। মেহরিশের চোখ আটকালো সেখানে। এই ট্যাটুর প্রতি ওর অদ্ভুত এক টান আছে। অবচেতনে হাত বাড়িয়ে দিল সেখানটায়। নরম আঙুলের ডগা আলতো করে ছুঁয়ে দিল পূর্বর প্রশস্ত পিঠ। হঠাৎ কেঁপে উঠল পূর্ব। মেকি হাসকি আওয়াজে বলল, রাতের ডোজি তো এখনো পুরোপুরি সামলাতে পারিসনি। এখন আবার সিডিউস করার ট্রাই করছিস কেন? মুহূর্তেই ভ্যাবাচেকা খেল মেহরিশ। সিডিউস? ও কখন করল সেটা? ও তো শুধু ট্যাটুটায় হাত বুলাচ্ছিল। অস্বস্তি সামলাতে গলা খাকারি দিয়ে চোখ সরিয়ে বলল, আমি আমি তো শুধু ট্যাটুটা দেখছিলাম। পূর্ব উঠে দাঁড়ালো। মেহরিশ তার জায়গায় বসে রইল ঠাই। পূর্ব বেডসাইড টেবিল থেকে সিগারেটের প্যাকেট তুলে ঠোঁটে চেপে ধরল। লাইটার হাতে নিয়ে আগুন ধরাতে যাবে, ঠিক তখনই মেহরিশ তড়িঘড়ি এগিয়ে এসে লাইটারটা ছিনিয়ে নিল ওর কাছ থেকে। আমার সামনে এসব ছাইপাশ খাবেন না, পূর্ব ভাই। অনেক সহ্য করেছি, আর নয়। পূর্ব এক ভ্রু উঁচিয়ে তাকালো ওর দিকে। ঠোঁটে হালকা হাসি খেলল। বলল সাবলীল কণ্ঠে, তাহলে কি বলছিস, তোর অগোচরে খাবো? মোটেও না। আর কখনোই এসব খাবেন না আপনি। হুমকি দিচ্ছিস নাকি আমাকে? যেটা মনে করেন। পূর্ব হেসে উঠল ঠোঁট প্রসারিত করে। ঠাট্টাদাপট ভরা হাসি। শাহভীর সাহানকে হুমকি দিচ্ছে? একটা পুচকি মেয়ে হাস্যকর। মেহরিশ চোখ রাঙিয়ে বলল, ও তাই? তা একটু আগে মনে ছিল না যে আমি পুচকি? তখন তো ঠিকই পুরুষত্ব ফলাচ্ছিলেন। পূর্ব ঠান্ডা গলায় জবাব দিল, থামতে বলেছিলি একবারও। আর আমি যদি আমার পুরুষত্বের 10% তোকে দেখাতাম, তাহলে এভাবে বসে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলার ওয়েতে থাকতিস তুই। লজ্জায় গাল গরম হয়ে গেল মেহরিশের। কার সাথে কি বলতে এসেছে? লোকটার মুখে কোনো লাগাম নেই। নেই বিন্দু মাত্র লাজলজ্জা। পূর্ব আবার বলল,
উঠতে পারবি? কেন? ওটা খেয়ে একটু শান্ত হতে চেয়েছিলাম। তোর সহ্য হলো না। তাই ভাবছি কাজটা না হয় তোকে দিয়েই পূরণ করি। কথা শেষ হওয়ার আগেই পূর্ব মেহরিশকে কোলে তুলে নিল। দৃঢ় কদমে হাঁটতে লাগলো বেলকনির দিকে। রাতের ঠান্ডা বাতাস সুরসুর করে মুখে এসে লাগলো দুজনের। বেকনিতে গিয়ে সিঙ্গেল চেয়ারে বসে পড়ল পূর্ব। মেহরিশকে নামাল না নিচে, বরং খুব শক্তপর্ণে বসালো নিজের কোলের উপর। মেহরিশের পরনে শুধু পূর্বের কালো শার্ট, যেটা তার হাঁটু পর্যন্ত নেমে এসেছে। পূর্ব একবার নিচের দিকে তাকালো, তারপর ফিসফিসিয়ে বলল, এই পৃথিবীতে তোর থেকে নেশাক্ত অ্যালকোহল আর নেই বউ। আমাকে মাতাল করে রাখতে তোর নেশাই যথেষ্ট। মেহরিশ ঠিক আদুরে বিড়ালছানার ন্যায় মাথা গুজে আছে পূর্বের প্রশস্ত বুকে। স্নেহে লেপ্টে আছে উষ্ণতায়। পূর্ব নিজের বলিষ্ঠ দুই বাহুতে জড়িয়ে রেখেছে তার মেহেরকে, যেন বাইরের পৃথিবী থেকে আড়াল করে রাখতে চায় তাকে। কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ মেহরিশ নরম স্বরে বলল, আপনাকে আজ কিছু প্রশ্ন করতে চাই পূর্ব ভাই। উত্তর দেবেন প্লিজ। পূর্ব ঠোঁটের কোণে হালকা হাসি টেনে জবাব দিল, সেটা তোর প্রশ্নের ধরনের উপর নির্ভর করছে। মেহরিশ ঠোঁট বাঁকিয়ে অভিমানী ভঙ্গিতে বলল, আহা বলেন না। দিবেন প্লিজ। বলতে থাক। মেহরিশ কিছুটা ইতস্তত করেও শেষমেশ বলে উঠল, আমি জানি আপনি আমার কাছ থেকে কিছু গোপন করতে চাচ্ছেন। আপনার চেহারায় অস্থিরতা স্পষ্ট আমি দেখেছি। ঘামে ভিজে গিয়েছিলেন। বলুন না, কে এই আব্রাহাম? মেহরিশের কথার পিঠে কিছুক্ষণ নীরব থাকল পূর্ব। তারপর গভীর নিঃশ্বাস ছেড়ে ধীর কণ্ঠে বলল, জানতে চাইছিস? হম। আদ্রাজকে চেনিস তো? মেহরিশ চমকে উঠল। বলল, আদ্রাজ ভাইয়ের কথা বলছেন? হুম। মেহরিশ কিছুক্ষণ ভেবে নিয়ে ধীর কণ্ঠে বলল, আদ্রাজ ভাইকে আপনি আগে থেকেই চিনতেন, তাই না? আমি লক্ষ্য করেছি উনার সামনে গেলেই আপনি যেন কেমন এলোমেলো হয়ে যান। পূর্ব দৃষ্টি স্থির রেখে গম্ভীর স্বরে বলল, আগে আমার কথা শেষ করতে দিবি তো? মেহরিশ নিচু স্বরে বলল, হুম, বলুন। আদ্রাজ শুধু আমার পরিচিত না, সে আমার অতীতের এমন এক অংশ, যেটা আমি বহুদিন ধরে মাটি চাপা দিয়ে রেখেছি। মেহরিশ অবাক হয়ে চোখ বড় করল। মানে, কিভাবে? ছোটবেলা থেকেই আমি একঘেয়ে একরোখা স্বভাবের ছিলাম। যদিও তোর ভাষ্যমতে এখনো আছি। তবে এই স্বভাবটা আমার জন্মগত। যা আমার, তা একান্তই আমার। তার মধ্যে অন্য কারো স্পর্শ আমি সহ্য করতে পারতাম না। স্কুলে যাওয়া আসা করতাম ঠিকই, কিন্তু আমার তেমন কোনো বন্ধু ছিল না। কেউই আগ বাড়িয়ে কথা বলতো না। আর আমিও খুব একটা মিশতাম না। এর পেছনে যথেষ্ট কারণও ছিল। একবার আমার থেকেও বয়সে বড়, সিনিয়র একজনকে আমি মেরেছিলাম। কারণটাও ছিল তুচ্ছ, কিন্তু রাগের মাথায় আমি হিসেব করিনি। তারপর থেকে সবাই দূরত্ব বজায় রাখত, যেন আমি কোনো ছোঁয়াচে রোগে ভুগছি। তবুও এই নির্লিপ্ততা তার মাঝে কেউ একজন ধীরে ধীরে আমার জীবনে জায়গা করে নিয়েছিল। সেই ছিল আব্রাহাম। আমার একমাত্র ঘনিষ্ঠ বন্ধু। আমার বেস্ট ফ্রেন্ড আব্রাহাম। এই পৃথিবীতে আমার দাদির পর একমাত্র আব্রাহামই ছিল আমার সবচেয়ে কাছের মানুষ, যার সঙ্গে নির্দ্বিধায় নিজের সবকিছু ভাগ করে নিতে পারতাম আমি। দিন যত গড়াতে লাগলো, আমাদের বন্ধুত্ব ততই গভীর হতে লাগলো। আমরা প্রায় সব সময়ই একসঙ্গে থাকতাম। এমনকি ওদের বাড়িতেও যেতাম মাঝে মধ্যে। কিন্তু একদিন সবকিছু বদলে গেল। আমরা হঠাৎ করেই বাধা হয়ে দাঁড়ালাম কলেজ কর্তৃপক্ষের চোখে। কেন? কি করেছিলেন আপনারা? আমরা কিছু করিনি। করেছিল ওরা। হোস্টেলের মেয়েদের গোপনে তুলে নিয়ে যাওয়া হতো। বিক্রি করা হতো মোটা অঙ্কের বিনিময়ে। ঘটনাটা না চাইতেও জেনে যাই আমরা। সত্য সামনে আসতেই আমরা আর চুপ থাকতে পারিনি। ওদের পথ আটকাই, দাঁড়িয়ে যাই মেয়েগুলোর জন্য। এরপর থেকেই শত্রুরা আমাদের পেছনে লেগে গেল। রাতদিন, প্রকাশ্যে ও গোপনে। শেষমেশ কলেজের এক পক্ষ অথরিটর বিষয়টা জানতে পেরে ওদের বহিষ্কার করে দেয়। এরপর আবারও বলতে লাগলো। এরপর থেকে ওরা শুধু একটি সুযোগের জন্য ওতপেতে ছিল। আমরা সব সময় একসঙ্গে থাকায় কোনো ক্ষতি করতে পারেনি তেমন। কিন্তু হঠাৎ একদিন মা জানালেন, আমাকে দেশে নিয়ে যাবেন। যেতে চাইলাম না, কিন্তু বাধ্য হয়ে যেতে হলো। মা জোর করেই আমাকে সঙ্গে করে নিলেন। সেই সময়টাই ওদের জন্য সুযোগ হয়ে দাঁড়ালো। আমার অনুপস্থিতিতে তারা আব্রাহামকে তুলে নিয়ে গেল।
দূরে থাকায় আমি বাঁচাতে পারিনি, শত চেষ্টা সত্ত্বেও। তাড়াহুড়ো করে মাকে জানালাম, দেশে ফিরে যেতে চাই। কিন্তু আসার সময়ই দাদুর গাড়ি অ্যাক্সিডেন্ট ঘটল। আর সেই সময়ই দেশে যাওয়ার এই একমাত্র কারণেই আমার জীবনের সবচেয়ে প্রিয় ও কাছের দুজনকে হারালাম। একক্ষণ নীরবতা। মেহরিশ চুপ করে পূর্বের দিকে তাকালো। আর এর জন্যই বুঝি আমাকে এতটা অপছন্দ করতেন, তাই না? আমার জায়গায় যে কেউ থাকলে হয়তো এমনটাই করত। জানতে চাস না আব্রাহামের সঙ্গে আদ্রাজের কি কানেকশন? জি, বলুন। আদ্রাজ আব্রাহামের ভাই ছিল। আদ্রাজ ছোট ছিল। বেশিরভাগ সময় বোর্ডিংয়ে থাকত। মেহরিশ বিস্ময়ে চোখ বড় করল। পুরোটা মন দিয়ে শুনছে ও। বিস্মিত চোখে চেয়ে বলল, কি বলছেন? সত্যি? হুম। একদিন আদ্রাজকে ফলো করি আমি, রেগেমেগে। সেদিন দেখি তাকে আব্রাহামের মায়ের সঙ্গে। যদিও আদ্রাজ অনেকটাই আব্রাহামের মতোই, তবুও সেদিন তাকে ওর মায়ের সঙ্গে দেখে সবকিছু স্পষ্ট হয়ে গেল। এর জন্যই বুঝি বাঁচিয়ে রেখেছেন আদ্রাজ ভাইকে। আচ্ছা, আরেকটা কথা। রিয়াকে কেন মারলেন পূর্ব ভাই? ও তো খুব ভালো একটা মেয়ে ছিল। খুব সাধারণ। পূর্ব ধীরে ধীরে মাথা নাড়ল। শব্দ করে হাসল কিঞ্চিৎ। বলল, সাধারণ? হাহ। আমরা সবসময় চোখের সামনে যা দেখি, মানুষ বাইরে যা দেখায়, তেমনটা নয়, মেহের। ভিতরটা সম্পূর্ণ আলাদা। রিয়ার ফিয়ান্সকে মারার ডিল পাই আমি। ডিল মতোই কাজ করি। যদিও ওই বাস্টার্ডও ছিল একদম জঘন্য ক্যাটাগরির। রিয়া প্রতিশোধ নেয়ার জন্য সে তোকে টার্গেট করেছিল। তোর সঙ্গে ফ্রেন্ডশিপ করে আমাকে ব্ল্যাকমেইল করতে চেয়েছিল। তোকে কিডন্যাপ করার পিছনেও রিয়ার হাত ছিল। যখন সব জানতে পারলাম, তখনই ওকে তুলে আনলাম। প্রথমে বুঝলাম, বুঝাতে চেষ্টা করলাম। কিন্তু অবুঝ মেয়েটা বুঝল না, বুঝতে নারাজ। এক মুহূর্ত নীরবতা। তারপর পূর্বের কণ্ঠ হয়ে উঠল আরো কঠিন। তারপর আর কি করার? পথের কাঁটা উগরে ফেললাম। আমি বেঁচে থাকতে আমার প্রাণের ক্ষতি করার চেষ্টা তো দূরের কথা, যদি কেউ এমন চিন্তা মাথায় আনে তাহলে আমি তাকে ঠিক এভাবেই উগরে ফেলব। ভাববো না দ্বিতীয়বার। আর আমার শপথের কথা, সেটা কি হবে? তোর জন্য যেখানে নিজের জীবনটাও বিলিয়ে দিতে দুবার ভাববো না, সেখানে এটা আর তেমন কিছু নয়। যা ছেড়ে দিয়েছি, সব ছেড়ে দিলাম। ওই পাপের দুনিয়া। আর কখনো সেখানে ফিরব না। সত্যিই বলছেন তো? বিশ্বাস করিস না আমায়? নিজের চাইতেও হাজার গুণ বেশি। পূর্ব হালকা হেসে বলল, ঠিক আছে, তাহলে এই টপিক এখানেই শেষ। বলেই এবার মেহরিশের ঘাড়ে মুখ গুজল পূর্ব। নরম স্বরে ফিসফিস করে বলল, এখন আর একটা কথাও নয়। তোর বর তোর জন্য সমস্ত কিছু ছেড়ে দিয়েছে। এখন তুই আদর্শ বউদের মতো দায়িত্ব পালন কর। মেহরিশ চোখে চোখ রাখল। গলায় অবুঝ, নরম কণ্ঠে বলল, মানে? মানে আরেকটু যন্ত্রণা ভোগ কর, আজ রাতের মতো। আজ রাতের জন্য এটাই শেষ। প্রমিস। সকাল পর্যন্ত আর বিরক্ত করব না তোকে। এই তোকে ছুঁয়ে বললাম। বলেই আর কোনো কথা না বাড়িয়ে অগত্যা কোলে তুলে নিল পূর্ব মেহরিশকে। সোজা হাঁটা ধরল রুমের দিকে। আজকের সকালটা নিস্তব্ধ আর ভীষণ স্নিগ্ধ। পূর্বাকাশে রোদ্দুরের সোনালি দ্যুতি নেমে এসে পৃথিবীকে নতুন করে সাজিয়ে দিচ্ছে যেন। পাখিরা কলতান তুলেছে। সকালের আলোকরশ্মি জানালার ফাঁক গলে ঘরে ঢুকে পড়ছে নতুন দিনের বার্তা নিয়ে। প্রকৃতি একেবারে শান্ত, নির্মল, অপূর্ব। তবে সেই শান্তির বিপরীতে মেহরিশের সকালটা শুরু হলো এক অদ্ভুত যন্ত্রণায়। মেয়েটার ক্লান্ত ও দুর্বল শরীরের উপর পূর্ব এক বিশাল কোলবালিশ হয়ে পেঁচিয়ে আছে। ঘুম ভাঙতেই নিজের উপর এত ভারী ওজনের ভর উপলব্ধি করতেই নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতে লাগলো মেয়েটার। মেহরিশের মনে হলো এই মুহূর্তেই ঠিক যেন 10 মণ ওজনের কিছু একটা ওর শরীরের উপর চাপা পড়েছে। না নড়তে পারছে, না শ্বাস নিতে পারছে। নিঃশ্বাস যেন আটকে এসে বুকের ভেতর ঘনিয়ে উঠছে। সহ্যর সীমা অতিক্রম করে সর্বশেষে একটু নড়ার চেষ্টা করতেই পূর্ব বিরক্তি মেশানো ঘুমুজোরানো স্বরে ছোট্ট চৌ শব্দ করে উঠল ঘুমে বিঘ্নিত ঘটায়। বাধ্য হয়েই থেমে গেল মেহরিশ। তবু পূর্বের চাপা আলিঙ্গন শিথিল হল না, বরং আরো শক্ত হয়ে উঠল। সাপের মতো পেঁচিয়ে ধরল মেয়েটার সর্বাঙ্গ। এইবার প্রচণ্ড বিরক্তই হল বটে মেহরিশ। নিঃশ্বাস যেন আরেকটু হলেই থেমে যাবে ওর। সহ্যের সীমা পেরিয়ে একটা সময় দমবন্ধ কণ্ঠে বলে উঠল, পূর্ব ভাই,
ছাড়ুন, আপনি তো রীতিমতো আমাকে দম আটকে মারার পয়তারা করছেন। শুনছেন? ছাড়ুন। কিন্তু পূর্বের ভ্রুক্ষেপ মাত্র নেই তাতে। বিন্দুমাত্র না নড়ে। দিব্যি আগের মতো ঘুমিয়ে থেকেও অর্ধনিদ্রিত কণ্ঠে বলল, বড্ড টায়ার্ড লাগছে, মেহের। একটু ঘুমাতে দে। মেহরিশ খেপে গিয়ে বলল, তো আপনি ঘুমান না, আপনাকে আটকাচ্ছে কে? আমাকে তো ছাড়ুন আগে। আমার মতন বাচ্চা শরীরের উপর আপনার মতন 100 কেজি ওজনের বোঝা আমি নিতে পারি। নিঃশ্বাসই বন্ধ হয়ে আসছে। তাহলে রাতে নিয়েছিস কিভাবে? তখন তো কিছু বলিসনি। পূর্বের সোজাসাপটা অপ্রত্যাশিত এহেন মন্তব্যে মেহরিশ মুহূর্তে ভ্যাবাচ্যাকা খেল। মুখ রাঙা হয়ে উঠল লজ্জায়। আবার রাগতেতে উঠল ভেতরে। কার সাথে কি বলতে এসেছে সে? এই লাগামহীন মানুষের সঙ্গে তর্ক করাই বৃথা। অবশেষে দাঁত চেপে রুক্ষ স্বরে আওড়াল, আপনি কি উঠবেন? নাকি আমি চেঁচামেচি শুরু করব? চেঁচিয়ে গলা ব্যথা করেও কোনো লাভ নেই। কেউ শুনবে না তোর চেঁচানো। বিকজ এটা সাউন্ডপ্রুফ রুম। হা! অত্যন্ত বিস্মিত স্বরে আওড়াল মেহরিশ। পূর্ব নড়েচড়ে উঠল কিঞ্চিত। তির্যক হেসে বলল, ইস! কেন রাতে বুঝতে পারিসনি? তুই যেভাবে চেঁচিয়েছিস, এতক্ষণে পুরো এলাকা ছুটে করে আসার কথা ছিল। মেহরিশের মুখ লজ্জায় পুড়ে লাল হয়ে গেল। বুকের ভেতরটায় অস্থির আগুন জ্বলে উঠল। শরীরমন দুটোই গলে মিয়ে এলো। অস্ফুট কণ্ঠে বলল, নির্লজ্জ একটা! ছাড়ুন তো। পূর্ব হাত মুচড়িয়ে ঘাড়টা এপাশ ওপাশ মটকালো। হাতের বাঁধন আলগা হতেই মেহরিশ তাড়াতাড়ি উঠে বসল। এলোমেলো কাপড়গুলো মেঝেতে ছড়িয়ে আছে। তার গায়ে কেবল পূর্বের একটি টি শার্ট, যা হাঁটু সমান হয়ে ঝুলে পড়েছে। লজ্জায় মুখ নুয়ে পড়ল ওর। পূর্ব ধীরে ধীরে উঠে বসল। আদেশসূচক বাক্য আওড়াল, উঠে ফ্রেশ হয়ে দ্রুত রেডি হয়ে নে। বের হব আমরা। কোথায় যাব? সেটা গেলেই দেখতে পারবি। মেহরিশ বিরক্ত, অবসন্ন গলায় বলল, আমি আর কোথাও যেতে পারবো না, পূর্ব ভাই। শরীরে সামান্যতম শক্তিও অবশিষ্ট নেই। আমার শরীরের কি অবস্থা করে ছেড়েছেন দেখুন তো, নির্দয় পুরুষ একটা। এখন থেকে রোজই এমন হবে। খাওয়া দাওয়া ঠিকমতো কর। এত অল্পতেই যদি দুর্বল হয়ে পড়িস, তাহলে সারা জীবন আমাকে সামলাবি কেমন করে? চোখে ভেজা জলের আভা নিয়ে মেহরিশ দাঁতে দাঁত চেপে বলল, আমাকে না বলে আগে নিজের ওজনটা কমান। আগের থেকে অনেক বেশি ভারী হয়ে গেছেন আপনি। পূর্ব নিষ্পৃহ হাসি নিয়ে আয়নার দিকে তাকালো। বলল সেদিকে তাকিয়েই, আমি একদম ফিট অ্যান্ড ফাইন। যাকে বলে পারফেক্ট। মেহরিশ দাঁত চেপে বিড়বিড় করে উঠল, আউ! ফিট অ্যান্ড ফাইনাল! হাতির বাচ্চা কোথাকার! পূর্ব সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো। ভ্রু উঁচিয়ে জবাব দিল, কিছু বললি? মেহরিশ চোখ নামিয়ে নরম স্বরে বলল, না, কিছু না। বুঝেছি। একসঙ্গে ফ্রেশ হতে চাইছিস, তাই তো? মেহরিশ চমকে উঠে বলল, সেটা আমি কখন বললাম? এই এতক্ষণ দাঁড়িয়ে আছিস ফ্রেশ না হয়। ওকে, আমি আসছি। বাক্য শেষ হতে না হতেই মেহরিশ আতঙ্কিত হয়ে দু পা পিছিয়ে গেল। চোখ বিস্ফারিত হয়ে কণ্ঠে ভয়ের রেশ মিশিয়ে বলল তড়িঘড়ি, অসম্ভব! আমি যাচ্ছি। যাচ্ছি! বলেই ছুটে ঢুকে গেল ওয়াশরুমে। দরজা বন্ধ হওয়ার শব্দে ঘর ভরে উঠল নিস্তব্ধতায়। সেদিকে তাকিয়ে পূর্ব একেবারে নিরুদ্বেগভাবে হেসে উঠল। হাসির ধ্বনি ঘরের দেয়ালে প্রতিধ্বনিত হল। ধীর ভঙ্গিতে নাভির কাছ থেকে ট্রাউজার টেনে কিঞ্চিত উপরের দিকে উঠালো পূর্ব। সহসা এগিয়ে গিয়ে দাঁড়ালো বারান্দায়। পূর্ব রেডি ফেডি হয়ে দৃঢ় পায়ে এগিয়ে যাচ্ছে সদর দরজার অভিমুখে। পিছনেই মেহরিশ ছোট ছোট কদমে হেঁটে আসছে পূর্বের পিছু পিছু। দরজার দিকে এগোতেই হঠাৎই পিছন থেকে ভেসে এল রাবেয়া বেগমের কণ্ঠস্বর, এই অসময়ে কোথায় যাচ্ছিস তোরা? থমকে দাঁড়ালো পূর্ব। অত্যন্ত সাবলীল কণ্ঠে প্রত্যুত্তর করল, দেখতেই পাচ্ছেন, বাইরে যাচ্ছি। রাবেয়া বেগম ভ্রু কুঁচকে বললেন, কিন্তু মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছি সেই অসময়ে? ওর স্বামীর বাড়ি। স্বামীর নিজস্ব বাড়ি থাকতে ও কেন অন্য বাড়িতে থাকবে? রাবেয়া বেগম বিস্মিত স্বরে বললেন ছেলেকে, এভাবে কেন বলছো শাহান? এটাও তো ওরই বাড়ি। আর মেয়েটা একা ওই বাড়িতে কিভাবে থাকবে? পূর্ব এক পা এগিয়ে এসে শান্ত, তীক্ষ্ণ সুরে বলল, আমি থাকতে ও একা থাকবে কেন? আপনার কি আমাকে চোখে পড়ছে না? কিছুক্ষণ নীরব থাকলেন রাবেয়া বেগম। তারপর গলা নামিয়ে বললেন, কিন্তু? এখানে কিন্তু ফিন্তু আসছে কোথা থেকে?
আমি আমার বউকে নিজের বাড়ি নিয়ে যাচ্ছি, এর জন্য নিশ্চয়ই আপনাকে কৈফিয়ত দিতে হবে না। মেহরিশ এগিয়ে ছেলের মাঝে রাবেয়া বেগমকে উদ্দেশ্য করে নরম স্বরে বলল, কিছু হবে না খালাম্মি, আমি পারবো। আর মাঝে মাঝেই এ বাড়ি আসবো। আশফিয়াও আসা যাওয়া করবে। রাবেয়া বেগম স্নেহে ওর কপালে হাত রাখলেন। সাবধানে থাকিস মা, ও আমার সঙ্গে যাচ্ছে। আমি বোধহয় কথাটা ক্লিয়ারলি বুঝাতে পারিনি। দরজা পেরোনোর আগে মেহরিশ পেছনে ফিরে ফিসফিস করে বলল, আসি খালাম্মি। ঘন্টার ব্যবধানে ওরা পৌঁছালো পূর্বের সেই আধুনিক ডুপ্লেক্স বাড়িটাই। বড় বড় কদমে আগে ভাগেই বাড়ির ভিতরে প্রবেশ করল পূর্ব। ভিতরে ঢুকেই গর্জে উঠল পূর্ব, সাব্বির, বের হ ফাস্ট। সাব্বির চোখ বড় বড় করে তাকালো। টিভিতে ম্যাচ দেখছিল সে। হাতে টিভির রিমোট খানা এখনো চেপে রাখা। অমনি পিছন ঘুরে উদ্বিগ্ন কণ্ঠে আওড়াল, মানে, কোথায় যাব আমি, ভাই? পূর্ব ঠান্ডা কঠিন কণ্ঠে বলল, জাহান্নামে যা। বাট এখন বের হ। সাব্বির থমকালো। তারপর অবিশ্বাসে হেসে উঠল, এসব কি বলছিস ভাই? আমি গেলে তোকে নিত্য নতুন সাব্বির শেফের হাতের স্পেশাল খাবার কে খাওয়াবে? রান্না করে কে খাওয়াবে তোকে? পূর্ব 1 ইঞ্চি এগিয়ে এসে নিচু গলায় বলল, সেই চিন্তা তোর করতে হবে না। আপাতত বের হ। সেই মুহূর্তে দরজায় এসে দাঁড়ালো মেহরিশ। সাব্বির পূর্বর পিছন গলে তাকালো সেদিকে। এইবার বোধগম্য হলো বিষয়টা। বন্ধু যে বউ পেয়ে ওকে তাড়িয়ে দিচ্ছে বুঝে উঠতেই ব্যথিত সরে আওড়াল, বউ ঘরে আনতে না আনতেই পর করে দিচ্ছি সেভাবে বন্ধুকে। হ্যাঁ খুদা, একেয়া কেয়া দেখা রাহা হে তু মুজে। উঠালে মুঝে উঠালে। বলেই বুক চাপড়াতে লাগলো বেদনায়। বিরক্ত হলো পূর্ব। চোখ মুখ খিচে নিয়ে সরে দাঁড়াতে দাঁড়াতে বলল, নাটক শেষ হলে এখন বের হতে পারিস। দরজা ওদিকে। থাকলাম না তোর বাড়িতে। সাব্বির শেইফের থাকার জায়গার কি অভাব পড়ছে নাকি? আমি ভিআইপি প্লেস রিজার্ভ করি। সেখানেই থাকবো। বলেই নাক টানতে টানতে বেরিয়ে গেল সাব্বির। মেহরিশ থমকে দাঁড়িয়ে তাকালো তার দিকে। উনি থাকলে কি সমস্যা হতো পূর্ব ভাই? বাড়িটা তো কম বড় নয়। নিজ রুমেই তো থাকতো উনি, তাই না? আমি আমাদের জনের মাঝে কোনো ডিস্টারবান্স চাই না। বুঝেছিস? আর এটা আস্ত একটা আপদ। বলেই পূর্ব দরজা লাগালো। মেহরিশ দীর্ঘশ্বাস ফেলল। কিছু বলতে যাবে এমন সময় হঠাৎই দরজায় টোকা পড়ল। পূর্ব বিরক্ত হয়ে দরজা খুলল। বাইরে দাঁড়িয়ে সাব্বির। মুখে চাপা ক্ষোভ, অস্বস্তি মেশানো গলায় বলল, ভাই, আমার কাপড়চোপড়গুলো তো দিবি। মানিব্যাগটাও পর্যন্ত আনিনি। মুখের উপর ধৃণ শব্দে দরজা বন্ধ করে দিল পূর্ব। কয়েক পা ভেতরে যেতেই আবারও দরজায় শব্দ পড়ল। এইবার বিরক্তি স্পষ্ট হলো পূর্বের চোখে মুখে। দাঁত চেপে দরজার কাছে গিয়ে শক্ত হাতে দরজা টেনে খুলতেই চোখে পড়ল পকেটে হাত গুজে দাঁড়িয়ে থাকা তন্ময়কে। পূর্বের ভ্রু প্রসারিত হলো। একবারে সব আপদ একসঙ্গে এসে হাজির। বলল রেগেমেগে, কি সমস্যা? তন্ময় একপাশ দিয়ে অনুমতির অপেক্ষা না করেই ভেতরে ঢুকে পড়ল। সরে দাঁড়ালো পূর্ব। ভিতরে ঢুকতে ঢুকতে তন্ময় অত্যন্ত চিন্তিত গলায় আওড়াল, তোদের ভাইবোনদের সমস্যা কি রে ভাই? তোদের মাথার মধ্যে কি আসলেই সমস্যা আছে? নাকি তোদের পুরো বংশটাই এমন? পূর্ব কপাল কুঁচকে বলল, মানে, কি হয়েছে? তন্ময়ের মুখে ক্ষোভ আর হতাশা একসাথে প্রকাশ পেল। হতাশ চিত্তে সোফায় বসতে বসতে আওড়াল, আর কি হবে? তোর বোন আমাকে সব জায়গা থেকে ব্লক করে রেখেছে। মানানোর জন্য যত চেষ্টা করছি, ততই যেন উল্টো যাচ্ছে। একটুও মন গলছে না। তোরা এমন কেন ভাই বলতো? তো আমি কি করব? ট্রাই করতে থাক। গলে যাবে। যেভাবে ট্রাই করে যাচ্ছি অ্যাটলান্টিকের বরফও এতক্ষণে গলে যেত। তবুও তোর বোনের মন গলছে না। বলেই তন্ময় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তারপর হঠাৎ গলার স্বর নিচু করে বলল, তাই ভাবছি সোজা তোর বাসায় চলে যাব। সরাসরি বিয়ের প্রপোজাল নিয়ে হাজির হব। দেখি তোর বোন তখন কই পালায় কোথায়। পূর্ব এক মুহূর্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। চোখে কেমন যেন অচেনা ঝড় বয়ে গেল। ওটাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস কেন? কি করেছে আবার? বের করে দিয়েছি। বউ এনেছি সঙ্গে করে। আপাতত আর কোনো ডিস্টারবোনেস চাচ্ছি না আশেপাশে। চলবে? মেহরিশ ব্রু কুচকিয়ে খামটা হাতে নেয়। তখন তো এই কাগজেই সিগনেচার করেছিল সে।
মুখ বাঁকিয়ে কাগজটা খুলে চোখের সামনে ধরতেই চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে যায় তার। আশ্চর্য চোখে চেয়ে থাকে পূর্বর দিকে। পরপর তাকায় কাগজের দিকে। বিস্ফোরিত কণ্ঠে চেঁচিয়ে উঠে, এসব কেমন ধরনের ইয়ার্কি? কি সব লিখেছেন এখানে? কি বলছেন? আপনি বাংলা পড়তে পারেন না? ছি ছি, আমার স্ত্রী হয়ে বাংলা পড়তে জানেন না, এটা তো খুব লজ্জার বিষয়। আমার কথা না হয় বাদী ছিলাম, আপনার শ্বশুর দেশের একজন মন্ত্রী, তার ছেলের বউ নাকি বাংলা লেখা পড়তে পারে না। এটা মানা যায় বলুন? মেহরিশ ঠোঁট চেপে ধরে। রাগে পুরো শরীর কাঁপছে। ফাজলামি বন্ধ করুন। এখানে কি লিখেছেন? 50টা চুমু। 1 ঘন্টা ধরে আপনাকে জড়িয়ে ধরতে হবে আমায়। ওমা, তাই লেখা আছে নাকি? যাক, যাই লেখা থাকুক সেটাই করতে হবে আপনায়। নিন, শুরু করুন। অহ, একটা বিশেষ সুবিধা দিচ্ছি আপনাকে। যেহেতু আমি একজন ভীষণ উদার মানুষ, তাই আপনি যেটা আগে করতে চান সেটা বেছে নিতে পারেন। আফটার অল, আপনি আমার দুষ্ট মিষ্টি বেয়ান সাহেবা। অসভ্য লোক। একদিকে বেয়ান ডাকছেন, আরেকদিকে চুমু খেতে বলছেন। লজ্জা করে না? পূর্ব চোখ কুঁচকে তাকালো। ঠোঁটের কোণে একরকম বাঁকা হাসি ফুটল। লজ্জা শরম থাকতে হয় নারীদের। আমি তো পুরুষ। মহাপুরুষ। শুধু আমি কেন, আমার ব্যক্তিগত নারীরও লজ্জা পাওয়া নিষেধ। তবে এটা শুধুমাত্র আমার সামনে। নেন, জটফট শুরু করেন। সময় যেন ঠিক প্রবাহমান স্রোত, যে তার নিজ নিয়ম অব্যাহত রেখে বেরিয়ে যাবে নির্নিমেষ। একে আটকানোর সাধ্ধিকার। এই সেদিনের পরপর মাঝখানে পেরিয়ে গেছে প্রায় 1.5 মাস। দিন আসে, রাত নামে, মানুষের হাসি, অভিমান, দুঃখ, আনন্দ সবই সেই অনন্ত স্রোতে গলে গিয়ে নতুন রূপ নেয়। জীবন থেমে থাকে না কখনো। রং বদলায় ঠিক ঋতুর মতোই। আজ আফিয়ার বিয়ে। তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন, বিয়ের দিন। আশ্চর্যজনক হলেও ছেলে পক্ষ আর কেউ নয় বরং তন্ময়। সেদিন পূর্বের কথা মতোই তন্ময় পরিবার পরিজন নিয়ে হাজির হয়েছিল ওয়াহিদ সাহেবের বাড়িতে। তন্ময়ের বাবা আগে থেকেই পূর্ব পরিচিত ছিলেন ওয়াহিদ সাহেব আর রাবেয়া বেগমের সঙ্গে। তবে আচমকা এমন প্রস্তাব নিয়ে সরাসরি মেয়েকে চাইতে যাবে তারা, এটা কোনোভাবেই প্রত্যাশা করেননি। তাই প্রথমে বেশ খানিকটা অবাকই হয়েছিলেন বটে। তন্ময় ভদ্র, স্বল্পভাষী, দেখতেও যথেষ্ট হ্যান্ডসাম। এমন ছেলেকে ফিরিয়ে দেয়ার সাধ্ধিকার। তবুও প্রথমে অবশ্য ওয়াহিদ সাহেব আর রাবেয়া বেগম কিছুটা দ্বিধাগ্রস্ত হয়েছিলেন এই সম্পর্ক নিয়ে। কিন্তু পূর্ব যখন জানালো তন্ময় বহুদিন ধরেই আশফিয়াকে পছন্দ করে, তখনই সব দ্বিধা ঝরে পড়ে তাদের। পুনরায় নিজেরাই ফোন করে ডেকে নিয়ে সম্মতির সিলমোহর বসিয়েছিলেন উক্ত প্রস্তাবে। তন্ময়ের আনন্দ ছিল নিঃশব্দ, গভীর। কিন্তু আশফিয়ার খুশির রূপ ছিল অন্যরকম, শব্দহীন উল্লাসে ভরা। বাইরে নিশ্চুপ, সংযত থেকেও ঘরে ঢুকে দরজা বন্ধ করার পর যেন বাঁধ ভাঙা নদীর মতো বইতে শুরু করেছিল মেয়েটার উচ্ছ্বাস। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবিকে জড়িয়ে ধরে নেচেছিল পাগলের মতো। অবশেষে যাকে মনের আসরে পুষিয়ে রেখেছিল সপ্তপর্ণে এতটা দিন, তাকে অফিসিয়ালি পেতে যাচ্ছে গোটা জীবনের জন্য। এই খুশির পরিমাণ কি বলার মতো? আর নাকি তা প্রকাশ করার মতো? এটা শুধুই অনুভব, উপলব্ধি করা যায়। যেমনটা পারছে আশফিয়া। তন্ময় আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো নিজেকে গুছিয়ে নিল। পরনে অফ হোয়াইট রঙের শেরওয়ানি, যার কাজের সূক্ষ্মতা তার গম্ভীর অথচ শান্ত স্বভাবের সঙ্গে যেন দারুণভাবে মিলে গেছে। চুলগুলো সামান্য সাজিয়ে নিল শেষবারের মতো। তবে সে পরিবারের সঙ্গে সরাসরি যাবে না। পূর্বের সঙ্গে একসঙ্গেই রওনা হবে ভেবেই ডিরেক্ট এই বাসায় চলে এসেছে। ওদিকে ওর বাবা মা আগেই চলে গেছেন মির্জা হাউজে, বিয়ের আনুষ্ঠানিক আয়োজন তদারকি করতে। কিন্তু এর মাঝেই ঘটল আরেক ঝামেলা। সাব্বির একরকম জেদ ধরেই বসে আছে, সে এই বিয়েতে যাবে না। যাবে না মানে কিছুতেই যাবে না। সাব্বিরের চোখে মুখে রাগের গাঢ় আস্তরণ। পূর্ব চুপচাপ দাঁড়িয়ে থাকলেও তন্ময় থাকতে পারল না, গলা চড়াল তন্ময়। এই অসময়ে এসব কিসের নাটক করছিস ভাই? বিয়েতে কেন যাবি না? সাব্বির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল। গিয়ে কি করব? তোদের আর তোদের বউয়ের রং তামাশা দেখব বসে বসে। আমার কি কষ্ট হয় না? এতদিনে পারিসনি আমার জন্য একটা মেয়ে খুঁজে দিতে? বলেছিলি 1 মাসের মধ্যে একটা ব্যবস্থা করবি, সেটাও তো পারলি না। তন্ময় চোখ দুটো বড় বড় করে বলল।
করে দিইনি তোকে। মেয়েটাকে তো তুই নিজের ওই উল্টাপাল্টা হাতের রেসিপি খাইয়ে ভাগিয়ে দিয়েছিস। এতে আমাদের কি দোষ? সাব্বির মুখ গম্ভীর করল বিনিময়ে। বলল গলায় ঝাঁঝ মিশিয়ে, ওই মেয়ে কি বুঝবে স্বাদের জিনিসের মূল্য? মেয়ের মুখে কোনো টেস্ট আছে? না হলে আমার রান্নার কেউ এভাবে অপ্রশংসা করতে পারে নাকি? বেয়াক্কল একটা। হয়েছে হয়েছে, আর বাড়াবাড়ি করিস না ভাই। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে। জীবনে প্রথমবার বিয়ে করতে যাচ্ছি, প্লিজ আজকের দিনটা একটু কনসিডার কর। কথা দিলাম কাল থেকেই তোর জন্য মেয়ে খোঁজার মিশনে নামবো। পাক্কা প্রমিস। সাব্বির চোখ কুঁচকে তাকালো। কণ্ঠে একরাশ বিতৃষ্ণা মিশিয়ে উত্তর করল, আজকেই দেখ। আজকে দেখলে কি সমস্যা? তন্ময় হেসে মাথা নাড়ল। বলল লজ্জা ভঙ্গিতে, কি বলছিস ভাই? আজ আমার বিয়ে। আজকের দিনটা অন্তত শান্তিতে কাটাতে দে। আজকে আমি আমার বউটা ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবো না। হেতে যে পাপ লাগবে আমার। সাব্বির সন্নিগ্ধ দৃষ্টিতে তাকালো। গলা চড়িয়ে বলল, শালা, তাহলে কালকে দেখলে পাপা লাগবে না? সেটা তো তোর খাতিরে দেখব বলেছি। সত্যিই বলছিস তহ? তন্ময় হাত তুলে শপথের ভঙ্গি করল। এই যে পাক্কা প্রমিস। দুদিনের মধ্যে তোর একটা হেললে করবই যা। দরকার হলে রাস্তাঘাট অলি গলিতে দাদি নানি যাকেই পাবে সোজা তুলে আনবো তোর জন্য। তিন বন্ধু মিলে রেডি হলো বরযাত্রী যাওয়ার জন্য। যদিও তন্ময় আগে থেকেই রেডি হয়ে বসে আছে। ছোট খাটো পরিসরের মধ্যে ঘরোয়াভাবে আয়োজন করা হয়েছে বিয়ের। বিয়ে হওয়ার কথা ছিল আরও আগেই। কিন্তু পূর্বর একটা শর্ত ছিল, যেহেতু পূর্ব নিজের পুরনো জীবন ছেড়ে দিয়ে নতুন ব্যবসা গড়ে তুলেছে, সেই সাথে সামলাচ্ছে বাবার বিজনেসের দিকটাও। তেমনি তন্ময়কেও প্রতিষ্ঠিত হতে হবে। শর্তটা সহজ না থাকলেও তন্ময় ঠিকই বাবার ব্যবসা দক্ষ হাতে সামলে প্রমাণ করেছে নিজের যোগ্যতা। তন্ময়ের স্বপ্ন ছিল বড় করে অনুষ্ঠান করার। বহুল আলোয় আলোকিত এক রাজকীয় আয়োজন। অথচ আজ সবকিছু হচ্ছে ছোট পরিসরে, একেবারে হঠাৎ সিদ্ধান্তে। তবুও এই হঠাৎ আয়োজনেই যেন লুকিয়ে আছে অন্যরকম শান্তি, অন্যরকম পূর্ণতা। পূর্ব একটা পার্পেল কালার পাঞ্জাবি জড়িয়েছে গায়ে। তন্ময় পছন্দ করে এনে দিয়েছে ওকে। অনেক সুন্দর লাগছে পূর্বকে দেখতে। ওর বিশাল মাসেলদেহী শরীরের সঙ্গে মানাচ্ছে খুব। পূর্ব কক্ষ হতে বাইরে বেরিয়ে আসতেই পূর্বকে দেখে থমকে দাঁড়ালো তন্ময় আর সাব্বির একসঙ্গে। হা করে তাকিয়ে মাঝখানে ফোড়ন কাটল তন্ময়। ভাই, বিয়ে তো আমার। কিন্তু বর ভাইবস তো তোর থেকে আসছে। পূর্ব মাথা ঘামালো না সেসবে। ওদের ব্যবহারে সে অভ্যস্ত। বিশেষ করে আজকাল। আজকাল একটু বেশিই খোঁচামার্কা করে কথাবার্তা শুনতে হয় ওকে। তবে ওর মন মেজাজ আজ বহু খারাপ কোনো একটা কারণে। চটে আছে ভীষণ। সাব্বির বুঝতে পেরে বলবে, বেচারার ভারী মন খারাপ। তন্ময়, দেখছিস না বিবাহিত হয়েও কেমন সিঙ্গেল হয়ে ঘুরছে আমাদের মেহরিশ ভাবির অভাবে। চেহারাটাও কেমন শুকিয়ে গেছে এই একদিনে। আহারে। তন্ময় বলল, ওমা, তাই নাকি সাব্বির? কই দেখি ভাই, একটু কাছে আয় তো। পূর্ব চোখ পাকিয়ে চাইল ওদের দিকে। চুপসে গেল তন্ময় আর সাব্বির। ওই পেশা ছাড়ার পর থেকে আজকাল ওকে আর কেউ তেমন ভয় পায় না। ওর বন্ধুরা ভয় পাবে কিভাবে? যেখানে ওর থেকে গুনে গুনে 10 বছরের ছোট বউটাও ওকে সামান্যতম ভয়টুকুও পায় না। ঠিক ওর কথার অমান্য করে অবাধ্য হয় বরাবরের মতোই। এই তো গতকাল রাতে ছোটখাটো ভাবেই ঘরোয়া আয়োজন করে হলুদ লাগানো হয়েছে আশফিয়াকে। রাতের প্রোগ্রাম শেষে পূর্ব যখন ওর বউটাকে বলল বাড়ি চলো, তখন ওর বউ কি করল? বাড়ি তো এলোই না, উল্টো বলল আজ নাকি ও এই বাড়িতেই থাকবে। এটা কেমন কথা? পূর্ব কি এই 1.5 মাসে একদিনও ওর বউ ছাড়া থেকেছে কোথাও? তাহলে ওর বউ কি বুঝে না পূর্ব যে ওর বউটা ছাড়া পুরো অচল? নাকি বুঝেই সেটার সদ্ব্যবহার করছে? এরপর পূর্ব যখন বলল, আচ্ছা বাড়ি যাওয়া লাগবে না, পূর্বের রুমেই না হয় ওরা থাকবে আজ। কিন্তু তখন ওর ওই বেয়াদব বউটা কি বলল উত্তরে? সাফ সাফ জানিয়ে দিল সে নাকি আজ আশফিয়ার সঙ্গে ওর রুমেই থাকবে। তখনই তো এক প্রকার রেগেমেগে মাঝ রাত্রেই ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছে পূর্ব। কিন্তু তবুও ওর ওই বেয়াদব বউটা একটা বারের জন্য ডাকেনি ওকে। আর না তো সারাদিনেও একবার খোঁজ নিয়েছে। তো এখন তো ও রেগে থাকাটাই স্বাভাবিক, তাই না? আবার এখানে ওর বন্ধুরাও মজা লুটছে। লুটুক। বিয়ে তো করেনি, করবে।
এরপর বুঝবে এরা বিয়ে যে কত সুখের, হাড়ে হাড়ে টের পাবে এক একটা। তখন এমন ক্যাঙ্গারুর মতো লাফানো বের হয়ে যাবে এক একেটার। পূর্ব বেরিয়ে আসতেই বাইরে একসঙ্গে পরপর সাজিয়ে রাখা তিনজনের তিনটি বাইকে উঠে পড়ল তিনজন। তন্ময়ের শখ সে বাইকে করেই তার বউকে নিয়ে আসবে বাড়িতে। পরপর যে যার বাইকে উঠে বাইক স্টার্ট করল মির্জা বাড়ির উদ্দেশ্য। এর মাঝে পূর্ব আর একটি কথাও বলেনি। বিয়ে বাড়িতে গিয়ে আগে বউটার সঙ্গে সমস্ত বোঝাপড়া করবে, এরপর সে শান্ত হবে। এর আগে নয়। বেয়াদব বউটাকে আজকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে ও। বউ সাজাতে ব্যস্ত আশফিয়া। শাড়ির আঁচল গড়িয়ে পড়ছে বিছানার প্রান্তে। নববধূর সাজে সজ্জিত আশফিয়ার হাতে লাল মেহেদির নকশা আর গহনার ঝলকানি ম্লান করে দিয়েছে ঘরের আলো। কপালে স্বর্ণের ছোট টিকলি, ঠোঁটে হালকা লাল লিপস্টিকে অমায়িক লাগছে মেয়েটাকে আজ। অন্যদিকে মেহরি সাজ বেছে নিয়েছে গাঢ় পার্পেল রঙের সিল্কের একখানা শাড়ি। খোলা রাখা লম্বা চুলগুলো কাঁধ ছাপিয়ে নেমে এসেছে অবলীলায়। কানে ঝুলছে সূক্ষ্ম নকশার এয়ারিং, যা তার চেহারায় এনে দিয়েছে এক অনন্য দীপ্তি। সাজ সাদামাটা হলেও মেয়েটার সৌন্দর্য আজ অস্বীকার করা যায় না। সেই সময় দরজা ঠেলে ভিতরে প্রবেশ করল পূর্ব। রাগ নিয়ে, বিরক্ত চোখে। কিন্তু মুহূর্তেই সে থমকে দাঁড়ালো। তার দৃষ্টি সোজা গিয়ে থামল মেহরিশের উপর। সেকেন্ডের মধ্যে যেন সমস্ত ক্ষোভ কর্পূরের মতো উবে গেল এই মানবের। বিনিময়ে সেখানে এসে ঠাঁই পেল একরাশ মুগ্ধতা আর আকাঙ্ক্ষা। মেয়েটার দিকে আজকাল চোখ পড়লেই যেন খেই হারিয়ে ফেলে পূর্ব। সকাল থেকে রাত অবধি কাজের ফাঁকে ফাঁকেই মনে পড়ে যায় ওর কথা, চক্ষুস্পটে ভেসে উঠে মেহরিশের মুখখানা। অফিসের কাগজপত্রে চোখ রাখলেও মন থাকে না, সবকিছুই যেন অগোছালো হয়ে যায়। দিন দিন মেয়েটা কি তবে সত্যিই আরো সুন্দর হয়ে উঠছে। সেই রূপ, সেই আকর্ষণ যেন নিষ্ঠুরতম হৃদয়কেও গলিয়ে ফেলতে পারে। একেবারে দুমড়ে মুচড়ে নিঃশেষ করে দিতে সক্ষম। প্রহরদের পরিবারকে আমন্ত্রণ করা হয়েছে আজ। তবে উপস্থিত নেই প্রহর। কোনো একটা কাজে দেশের বাইরে অবস্থান করছে সে। ওদিকে এত মানুষের সম্মুখেও পূর্বর বুকের ভেতরে চাপা কাঁপন থামছেই না। কেমন নিস্পিস করছে ভিতরটা। এই মুহূর্তে যদি বউটাকে একটু কাছে টেনে না নেয়, একটু আদর না করে, তবে মনে হচ্ছে জীবনের সবটুকুই বৃথা হয়ে যাবে। অথচ তার বেয়াদব বউটাকে দেখো। জামাই যে এসেছে সেদিকে বিন্দুমাত্র খেয়াল আছে। দিব্যি দাঁড়িয়ে সকলের সঙ্গে হেসে হেসে গল্প করছে। পূর্বর মুখের ভাব মুহূর্তেই পাল্টালো। ঠোঁট শক্ত হয়ে উঠল। চোখে নেমে এল গাঢ় অগ্নিশিখা। না, এই বেয়াদব বউয়ের মায়াজালে সে আর বন্দী হবে না। আজ নয়, অন্তত এখন নয়। আগে তাকে একটা শিক্ষা দিতেই হবে। ড্রয়িং রুমে এ মুহূর্তে দুই বাড়ির সকলে উপস্থিত। সবার মাঝে এনে একপাশে বসানো হলো আশফিয়াকে। পূর্ণ বধূ সাজে। ওদিকে আশফিয়াকে সেই রূপে দেখে তন্ময় হঠাৎই থমকে দাঁড়ালো। চোখ যেন আটকে গেল তার বধূরূপী রমণীর পানে। বন্ধুর এহেন অবস্থা দেখে খোঁচা মারল সাব্বির। বলে উঠল, ভাই, আর একটু ওয়েট কর। একটু পর সবভাবেই দেখতে পাবি। ধৈর্য ধর। তবে ওদিকে পূর্বের ধৈর্যের বাঁধ যেন উপচে পড়ছে। মন চাইছে সেই অবাধ্য বউটাকে সামনে পেলে দু গালে জোরে দুটো থাপ্পড় কষিয়ে দিতে। তাতে যদি সদ্বুদ্ধি উদয় হয় কিছুটা। কিন্তু তবুও নিজেকে সামলে নিল সে। ধীর পায়ে উঠে দাঁড়িয়ে সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। যেতে যেতে হঠাৎ আদেশবাক্য ছুড়ল মেহরিশের উদ্দেশ্য। এক গ্লাস পানি নিয়ে উপরে আয়। মুহূর্তেই মেহরিশ প্রবল অস্বস্তিতে পড়ল। বাড়িতে কি পানির কি এমন অভাব পড়েছে যে উপরে গিয়ে দিতে হবে? বুঝে পেল না সে। তাই ভ্রু কুঁচকে গায়ে মাখল না সে সব। নিজ কাজেই মগ্ন থাকল। কিন্তু রাবেয়া বেগম ছেলের রাগ চাপতে হুকুম করল, উপরে জামা। দেখ, কি লাগে। মেহরিশ বিরক্তিতে বলল, পরে যাই না খালামনি। এখন তো বিয়ে পড়ানো হবে। কাজী আসুক, ততক্ষণে তুই গিয়ে দেখে আয়। জানিস তো, শাহানের রাগ উঠলে আর সামলানো দেয়। অবশেষে অনিচ্ছাই সিঁড়ি বেয়ে উপরে উঠল মেহরিশ। দু তলায় উঠে চারপাশে তাকালো। কোথাও চোখে পড়ল না পূর্বকে। নিশ্চয়ই রুমে ঢুকে আত পেতেছে লোকটা। ভেবেই পুনরায় উল্টো ঘুরে পা বাড়ালো নিচে যাওয়ার জন্য। এই লোককে বিন্দুমাত্রই বিশ্বাস করে না মেহরিশ। এই লোকের মতলব বুঝা দেয়। গত ১.৫ মাসে হাড়ে হাড়ে উপলব্ধি করেছে সে। পূর্বর ওই লাগামহীন অসহনীয় যন্ত্রণাদায়ক মৃৎপীড়ায় জর্জরিত মেয়েটার শরীর।
তাই উল্টো পথে বা বাড়াতেই আকস্মিক হাতে হেঁচকা টান পোড়ায় পড়ে যেতে যেতে নিজেকে সামলিয়ে নিল মেহরিশ। পরপর সম্বিত ফিরতেই নিজেকে আবিষ্কার করল কারো বক্ষমাঝে। পুরুষালী করা অতি পরিচিত পারফিউমের ঘ্রাণ নাকে ঠেকতেই মেহরিশ চোখ বুজে শ্বাস নিল স্বস্তির। বুঝতে পারল আগন্তুকের পরিচয় সম্পর্কে। মেহরিশ নিজেকে ছাড়াতে চাইলে বিনিময়ে পূর্বের হাতের বাঁধন আরো শক্ত হল। একটা সময় ধৈর্যহারা মেহরিশ বলল, কি করছেন পূর্ব ভাই? ছাড়ুন তো। এভাবে চোরের মতো ঝাপটে ধরে রেখেছেন কেন? পূর্ব চমকে উঠল। বলল অবিশ্বাস্য কণ্ঠে, ওয়ার, চোর? হ্যাঁ, চোর। চোরকে এভাবেই ধরে রাখা হয়, যেন পালাতে না পারে। তাহলে কি তুই নিজেকে চোর দাবি করছিস? আজব। আমি চোর হতে যাব কেন? চোরই তো। না, চোর নয়, কারণ চোরদের কাজ শুধু চুরি করা। কিন্তু তুই তো দিনদুপুরে ডাকাতি করে বসে আছিস। ডাকাতি মানে? এই যে, আমার আমিটাকে সম্পূর্ণ লুটে নিয়েছিস। এটা কি ডাকাতি নয়? আপনি আজকাল রোমান্টিক সংলাপও বলতে পারেন দেখি। কথা থেকে শিখেছেন এসব? কেন? তোর জামাই কি কম রোমান্টিক যে অন্য কোথাও থেকে শিখতে হবে? মুহূর্তে মেহরিশ বলল, হয়েছে হয়েছে, এখন ছাড়ুন তো। নিচে যেতে দিন, বিয়ে পড়ানো শুরু হয়ে যাবে এক্ষুনি। হোক, তাতে তোর কি? আমার কি মানে? আমি বিয়ে দেখব না। দুবার বিয়ে করেও বিয়ের স্বাদ মিটেনি তোর। এখনো অন্যদের বিয়ে দেখার মধ্যে এত আগ্রহ রাখিস কিভাবে? ওসব আপনি বুঝবেন না। অন্যদের বিয়ে দেখার মধ্যেই একটা আলাদা সুখ আছে, শান্তি আছে, যেটা নিজের বিয়ের মধ্যে নেই। আপাতত আমার আমিটাকে একটু শান্ত কর, যান। উত্তপ্ত মরুভূমির মতো খা খা করছে ভিতরটা। এই মুহূর্তে তোকে না পেলে বোধহয় নির্ঘাত মরেই যাব। অন্তত 2 মিনিট স্থির থাক। অসম্ভব। দূরে সরুন তো আমার কাছ থেকে আপনি। একদম স্পর্শ করবেন না আমাকে। সরিয়ে দেখ পারলে। তুই নিশ্চয়ই চাইবি না আমি জোর করি। তাহলে কিন্তু একবারে গোসল করিয়ে ছাড়ব। উফ, ছাড়ুন তো। দম বন্ধ হয়ে আসছে আমার। দম আটকে রে যা। তবুও ছাড়ছি না আর। বলেই পূর্ব আর সময় দিল না। ধৈর্যর বাঁধ ভেঙে মেহরিশের 2 হাত আড়াআড়ি ভাবে দেয়ালের সঙ্গে চেপে ধরল এক হাত দিয়ে। এরপর আকস্মিক হামলে পড়ল মেহরিশের উপর। এক হাতে মেহরিশের কাপড় ভেদ কোমর চেপে ধরল। অধর ডুবিয়ে দিতে দিতে উন্মাদ হল পূর্ব। মেহরিশের ঠোঁটে দাঁত বসালো। মেহরিশ পীড়ায় আর্তনাদ করে উঠল। পূর্ব থামল না। এক হাত দিয়ে মেহরিশের কোমরের কাপড় টেনে ধরতেই মেহরিশ বলল, পূর্ব ভাই, আমার খুব খারাপ লাগছে। মাথা ঘুরছে। পূর্ব নিজেকে সামলাল না। ভাবল, মেহরিশ মিথ্যে বলছে ছাড়া পাওয়ার জন্য। তাই নিজ কাজ অব্যাহত রাখল। কিছুক্ষণের মধ্যে মেহরিশ সত্যিই জ্ঞান হারিয়ে ঢলে পড়তে নিলে তৎক্ষণাৎ তাকে ধরে আগলে নিল পূর্ব। বলল অস্থির চিত্তে, মেহের, জান, জান, কি হয়েছে তোর? চলবে। এই সাব্বির। কাবিন কত ধরতে হয় রে? সাব্বির ততলাতে লাগলো। সে কি করে জানবে কাবিন কত হয়? সে কি কখনো বিয়ে করেছে? বিভ্রান্ত চোখে তাকিয়ে প্রত্যুত্তর করে, ভাই, আমি কি করে জানবো? আমি কি কখনো বিয়ে করেছি নাকি? পূর্ব কটমট করে তাকিয়ে বলল, বাল, তাহলে তুই জানিসটা কি? কিছুই তো জানিস না আজকাল। তারপর বিরক্ত মুখে কাজী সাহেবের দিকে ফিরে বলে, যা ইচ্ছা একটা লেখেন। এসব নিয়মকানুন শেষ হলে জলদি বিয়ে পড়ানোর কাজ শুরু করুন। তারা আছে আমার। পূর্বর থেকে আদেশ পাওয়া মাত্রই কাজী সাহেব বিয়ের খাতায় বড় বড় অক্ষরে লিখতে শুরু করলেন, 50 লাখ টাকা ধার্য করিয়া আলতাফ সাহেবের কন্যার সব। বাকি কথাটুকু পুরো শেষ করতে পারলেন না কাজী সাহেব। মাঝপথেই তাকে বাধা দিয়ে থামিয়ে দেয় সাব্বির। উপস্থিত কাজীর দিকে চেয়ে ধমকের সুরে বলে, 50 লক্ষ না 50 কোটি লেখেন। এই মুহূর্তে পূর্বের কক্ষের সামনে উপস্থিত দাঁড়িয়ে সাব্বির আর তন্ময়। দরজার সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পূর্ব। চোখ দুটো শক্ত করে বন্ধ করে রাখা। কপালে হাত রেখে দমচাপা অস্থিরতা সামলাচ্ছে সে। শ্বাস প্রশ্বাস ভেতরে ভেতরে ভারী হয়ে উঠছে প্রতিক্ষণে। অপর পাশে নিঃশব্দে দাঁড়িয়ে তন্ময় আর সাব্বির। দুজনেই একে অপরের দিকে তাকালেও কিছু বলতে সাহস পাচ্ছে না। ভিতরে এখনো টানটান পরিস্থিতি। রাবেয়া বেগম উদ্বেগ নিয়ে মেহরিশের পাশে বসে আছেন। আশফিয়াও বৌসাজে থেকে ছুটে এসেছে ভীত সন্ত্রস্ত হয়ে। হাত শক্ত করে ধরে রেখেছে মেহরিশের।
পাশেই বসে আছেন ওদের ফ্যামিলি ডাক্তার, যিনি তাড়াহুড়া করে পরীক্ষা করছেন মেহরিশকে। এই তো কিছুক্ষণ আগে মেহরিশ হঠাৎ অজ্ঞান হয়ে পূর্বর বুকে লুটিয়ে পড়াতে বাড়ি শুদ্ধ মাথায় তুলে ফেলেছে পূর্ব চেঁচিয়ে। সেই তীব্র চিৎকারে নিচ থেকে ছুটে আসে উপস্থিত সকলেই। ঘরের ভেতর ঢুকে দৃশ্য দেখে শিউরে ওঠে সকলে। ওয়াহিদ সাহেব আর দেরি না করে সঙ্গে সঙ্গেই ফোন করেন তাদের ফ্যামিলি ডাক্তারকে। বিশেষভাবে অনুরোধ করেন যেন একজন মহিলা ডাক্তার পাঠানো হয়। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এসে পৌঁছালে ঘর থেকে বের হয়ে আসে পূর্ব। তারপর থেকে দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে নিঃশব্দে। চোখে মুখে শুধু অপরাধবোধ আর উৎকণ্ঠার ছায়া। তন্ময় আর সাব্বির পাশে থাকলেও মনে হচ্ছে এই মুহূর্তে পূর্ব যেন সম্পূর্ণ একা। তন্ময় চুপচাপ থাকলেও দুদণ্ড স্থির থাকতে পারছে না সাব্বির। বারবার পায়চারি করছে সে। কখনো দরজার দিকে তাকাচ্ছে, কখনো আবার চোরা দৃষ্টিতে পূর্বকে অবলোকন করছে। পূর্বকে এত চিন্তিত হতে আগে কখনো দেখেনি সে। একমাত্র মেহরিশের জন্যই বারবার ভেঙে পড়তে দেখেছে বন্ধুকে। ভালোবাসলে বোধহয় মানুষ এমনই হয়। এই মুহূর্তে সদ্য বর হওয়া তন্ময়কেও দেখেছে আশফিয়ার জন্য পরিবর্তন হতে। না হলে তন্ময় ও কি কম ব্যক্তিত্ববান পুরুষ ছিল নাকি? এই দুই বন্ধুর টানাপোড়েন দেখেই সাব্বির হঠাৎ নিজের দিকটা ভেবে হেসে উঠল ঠান্ডা পরিহাসে। তারপর আধাগলায় বিড়বিড় করে বলল, আজ একটা নির্দিষ্ট বউয়ের অভাবে ঠিকমতো টেনশনও করতে পারছি না। সাব্বিরের এহেন হেয়ালি ভরা মন্তব্যে হঠাৎ কপাল থেকে হাত সরাল পূর্ব। চোখে জমে উঠল লালচে রাগের ঝড়। দৃষ্টির তীরতায় মুহূর্তেই চুপসে গেল সাব্বির। তবু ভ্যাবাচ্যাকা না খেয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, এভাবে লুক দিচ্ছিস কেন ভাই? ভুল কি বললাম আমি? আজ একটা বউয়ের অভাবে তোদের মতো টেনশন ফিল আসছে না? তোদের কি একটুও দয়া হচ্ছে না আমার উপর? বড্ড বউয়ের অভাব বোধ করছি ভাই আজকাল। পূর্ব দাঁত চেপে আশেপাশে তাকালো, যেন কোনো কিছু হাতে পেলে এক নিমিষে আছাড় মারবে সাব্বিরের মাথায়। হাতের নাগালে কাঙ্ক্ষিত কিছু না পেয়ে শেষমেশ গর্জে ওঠা স্বরে তন্ময়কে বলল, তন্ময়, এটাকে এখান থেকে সরা। না হলে কিন্তু আমি এখনই ওর মাথা ফাটাবো। দেখলি ভাই, সত্য কথার দাম নাই। সত্যি কথা বললেই ফুঁসে উঠে। সাব্বিরের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি খেলল। পূর্ব দাঁত চেপে গর্জে উঠল আবারও, আই শয়ার তন্ময়, এটাকে আমি এখন। বলতে বলতেই সাব্বিরের দিকে তেড়ে যাচ্ছিল পূর্ব। ঠিক তখনই দরজা ঠেলে বেরিয়ে এলেন ডাক্তার। রাবেয়া বেগম তার সঙ্গে কথা বলতে বলতে বাইরে এগোলেন। ওই ফাঁকেই আকস্মিক দৌড়ে এসে পূর্বকে জড়িয়ে ধরল আশফিয়া। আকস্মিক দৌড়ে এসে জড়িয়ে ধরায় খানিকটা পিছিয়ে গেল পূর্ব। কংগ্রাচুলেশনস ভাইয়া, বলেই ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো আশফিয়া। পূর্বের ভ্রু কুঁচকে উঠল। তবে সে সব আপাতত মস্তিষ্কে নিল না। সবার আগে ওর বউয়ের সুস্থতা ওর কাছে প্রাধান্য পায়। তাই আশফিয়ার প্রশ্নখানা আমলে না নিয়ে উল্টো প্রশ্ন করল, আগে বল, তোর ভাবি ঠিক আছে তো? ইজ শি অলরাইট? ভাবি একদম ঠিক আছে ভাইয়া। তুমি চিন্তা করো না। ভিতরে গিয়ে দেখতে পারো, বলেই সরে দাঁড়ালো সে। আর এক মুহূর্ত অপেক্ষা করল না পূর্ব। হন হন করে ভিতরে প্রবেশ করল আগে ভাগেই। রুমের ভেতর নরম আলো। বিছানায় শুয়ে তখনও মেহরিশ। দরজায় দাঁড়ানো পূর্বকে দেখতে পেয়েই তড়িঘড়ি উঠে বসতে গেলেই শুনতে পেল, উঠার দরকার নেই, রেস্ট কর যান। উঠতে হবে না তোর। পূর্বের কণ্ঠে কঠোরতার আড়ালে অদ্ভুত কোমলতা বিদ্যমান। মেহরিশ পূর্বর কথার পাত্তা দিল না। উঠে দাঁড়াতে উদ্যত হতেই আবারও ধমকে উঠল পূর্ব। মেহের, কি সমস্যা? কথা শুনছিস না কেন? বলেছি তো দাঁড়াতে হবে না। বস ওখানেই। কথাগুলো উপেক্ষা করে হঠাৎই ছুটে এসে পূর্বর বক্ষ মাঝে ঝাঁপড়ে পড়ল মেহরিশ। এতক্ষণ যে বুকটা অশান্ত আগুনে দাউ দাউ করে জ্বলছিল মুহূর্তে সমস্ত আগুন নিভে শান্ত নদীতে পরিণত হল। অবাক হলেও শক্ত করে আগলে নিল পূর্ব তাকে নিজের দুহাতে। মুহূর্তে ভেসে গেল নীরবতা। সেই নীরবতার ভেতরেই মাথা তুলে এক নিঃশ্বাসে বলে উঠল মেহরিশ, পাপা হওয়ার প্র্যাকটিস শুরু করুন, মির্জা। বাবা হতে যাচ্ছেন আপনি। পূর্বর সমগ্র দেহ মুহূর্তেই কেঁপে উঠল। চোখে একরাশ অবিশ্বাস খেলল বোধ হয়। দেহটা থমকে গেল। মেহরিশের ঠোঁটের প্রতিটা শব্দ কানে ঢুকে বুকের ভেতর বাজতে লাগলো এক অদ্ভুত সুরের মতো। চোখ পিটপিট করল দুবার। নিঃশ্বাস আটকে গলাটা ভারী হয়ে এল কেমন।
কি বললি তুই? সত্যি? মেহরিশ মৃদু হাসিতে মাথা নাড়তেই পূর্ব আর নিজেকে ধরে রাখতে পারল না। আচমকাই হাঁটু ভেঙে ঠাস করে মেঝেতে বসে পড়ল। দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে নিল মেহরিশের কোমর। বুকের ভেতর জমে থাকা অনুভূতি আর বাঁধ মানল না আজ। হঠাৎই ফুপিয়ে উঠল আনন্দাশ্রুতে। আজ আমি পৃথিবীর সবচাইতে সুখী মানুষ মেহের। আমার এই আনন্দের সীমানা আকাশ ছুঁই। আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ও অবাক চোখে মেহরিজ দেখল তাকে। মুহূর্ত পরেই সেও ধপ করে বসে পড়ল পূর্বের বরাবর। পূর্বের আদরখানা দু হাতে আঁচলে নিয়ে কোমল কণ্ঠে বলল, আর আপনার এই খুশিতে যে আমি দুনিয়ার সবথেকে ভাগ্যবতী নারী আজ। আপনাতেই যে আমার অস্তিত্ব। মুহূর্তের আবেগের পূর্বের সেই অশ্রু ঠোঁটে শুষে নিল মেহরিশ। তারপর শব্দ করে একখানা চুমু দিল পূর্বের কপালে। পূর্বের বুক কেঁপে উঠল। তৎক্ষণাৎ মেহরিশকে শক্ত করে বুকে জড়িয়ে নিল। যেন এই বুকে রাখাই তার জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। এইবার আমি দুনিয়ার সবচাইতে বেস্ট পাপা হয়ে দেখাবো। দেখিস জান। মেহরিশের চোখ ভিজে এল। হাসি মুখে বলল, আমি জানি পূর্ব ভাই। আপনি যেভাবে আমার হৃদয়ের প্রতিটি কোণ দখল করে নিয়েছেন। আমার থেকে পৃথিবীর সেরা স্বামীর খেতাব অর্জন করে দেখিয়েছেন। ঠিক সেভাবেই আল্লাহ চাইলে খুব শীঘ্রই সেরা বাবা হয়ে উঠবেন। আই লাভ ইউ বউ। আমি কখনো নিজের ফিলিংস তুলে ধরতে পারি না, জানিসই। কিন্তু আজ আমার খুশির মাত্রা সবকিছু ছাড়িয়ে গেছে রে বউ। এটা কি শুনালি তুই? তন্ময়ের রুম আজ একেবারে নতুন করে সাজানো। হালকা ক্রিম রঙের দেয়ালে সোনালি আলো ঝুলছে, যা পুরো ঘরটাকে নরম উজ্জ্বলতায় ভরিয়ে তুলেছে। বিছানার চারপাশে লাল আর সাদা গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা। মাথার উপরে ঝুলছে জুই আর রজনীগন্ধার মালা। পরিপাটি ড্রেসিং টেবিলের আয়নায় মৃদু আলোর প্রতিফলন পড়ছে। জানালার পাশে রাখা কাচের ফুলদানি ভর্তি টিউলিপ। ঘরটা পরিচ্ছন্ন, নিখুঁত, আর মন ভোলানো সুগন্ধে ভরে আছে। প্রায় ঘণ্টাখানেক ধরে একা বসে আছে আশফিয়া। পরনে শাড়ি, হাতে চুড়ি, মাথায় ঘোমটা টানা, চোখে মুখে এখন একরাশ বিরক্তি নিয়ে বসে সেখানে। এতক্ষণে বিছানার চারপাশের ফুলগুলোও দুবার গুনে ফেলেছে সে। ড্রেসিং টেবিলে রাখা শোপিসগুলোকেও চোখ বুলিয়ে নিয়েছে। বিগত 2 ঘণ্টা যাবৎ এখানে এভাবে মূর্তির ন্যায় বসে মেয়েটা। ঠিক তখনই কটাস শব্দে দরজাটা খুলে গেল। ভেতরে প্রবেশ করল তন্ময়। ক্রিম কালার শেরওয়ানিতে যেন আলাদা আভা ছড়িয়ে দিচ্ছে সে। দরজা ভেজাতে ভেজাতে চোখ সরাসরি গিয়ে পড়ল লাল শাড়িতে মোড়া আশফিয়ার দিকে। আশফিয়া রাগী গলায় বলে উঠল, মনে হয় বউকে ঘরে ঢুকিয়ে বাইরে বন্ধুদের সঙ্গে গল্প করাটাই বেশি ইম্পর্ট্যান্ট আপনার কাছে। তন্ময় মুচকি হেসে এগিয়ে এল। বউয়ের রাগ ভাঙাতে বলল, বাপরে, প্রথমেই এত রাগ? এটুকু শরীরে এত রাগ রাখো কই? আশফিয়া ঠোঁট ফুলিয়ে বলল, কতক্ষণ ধরে এভাবে একা একা বসে আছি। আমি তো ভেবেছি বর বোধহয় তার বউকে ভুলেই গেছে। তন্ময় বিছানার ধারে বসে মৃদু গলায় বলল, ভুলতে হলে থাকতে হয় কল্পনায়। আর তুমি তো আমার বাস্তব। আমার চোখের সামনে বসে আছো। ভুলবো কিভাবে? আশফিয়ার চোখে এক ফোঁটা হাসি খেলে গেল। বলল অভিমানী কণ্ঠে, আপনার সঙ্গে কোনো কথা নেই সরুন। ঘুমাবো আমি। আল্লাহ হাফেজ। তন্ময় ভান করে গম্ভীর হল। তারপর হালকা হাসি দিয়ে বলল, বেশ, তুমি কথা বলবে না। তবে আমি কথা বলবো। তুমি শুধু শুনবে। শুনবে, আমি কতদিন ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছি। আশফিয়ার বুক কেঁপে উঠল। ধীরে ধীরে তন্ময়ের চোখের দিকে তাকালো। সত্যি? তন্ময় কাছে ঝুঁকে নরম স্বরে বলল, তুমি যদি না থাকতে, তবে আজকের এই আমি কখনোই হতে পারতাম না। তুমি আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর পাওয়া, আশফি। আশফিয়া চোখ নামিয়ে হালকা কণ্ঠে বলল, এত সুন্দর কথা বললে রাগ করা যায় আদৌ? তবে শর্ত আছে। আজ থেকে আমাকে আর একা ফেলে কোথাও যেতে পারবেন না। তন্ময় হেসে হাত বাড়িয়ে তার আঙুলগুলো নিজের মুঠোয় নিল। বলল, প্রমিস। আজ থেকে তুমি ছাড়া কোথাও যাব না। আমার প্রতিটা রাত, প্রতিটা সকাল শুধু তোমার সঙ্গেই কাটবে। আশফিয়া আর রাগ সামলাতে পারল না। ঠোঁটের কোণে ফুটে উঠল মিষ্টি হাসি। তন্ময় ধীরে ধীরে মেয়েটার হাত ধরে বুকে টেনে নিল। এত কাছ থেকে আশফিয়াকে দেখে বুকের ভেতর অদ্ভুত আলোড়ন জাগল তন্ময়ের। আশফিয়ার ঘোমটার ফাঁক গলে খোলা চুল মুখের গাল ছুঁয়ে গেছে।
তন্ময় হাত বাড়িয়ে ওগুলো সরিয়ে দিল। এভাবে তাকাবেন না প্লিজ। বুকটা কেঁপে উঠছে। আমার চোখের দোষ নয়। তুমি এত সুন্দর বলেই চোখ ফেরাতে পারছি না। আশফিয়া কিছুটা লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল। তন্ময় নিজ নববধূকে ঘুরিয়ে কাছে টানল। চোখে চোখ আটকালো। দুজনের নিঃশ্বাস মিশল একসাথে। আশফিয়া আর এড়াতে পারল না। চোখ বন্ধ করে ফেলল। পরের মুহূর্তেই তন্ময়ের ঠোঁট ছুঁয়ে গেল আশফিয়ার অধর ভাঁজে। মুহূর্তের জন্য আশফিয়া শিউরে উঠল। ধীরে ধীরে সাড়া দিল। চারপাশের ফুলের গন্ধ, নরম আলো আর বুক কাঁপানো আবেগে ঘরটা আরো মোহময় হয়ে উঠেছে যেন। চুম্বনটা দীর্ঘ হলো। নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে একাকার হয়ে গেল দুজনের। আশফিয়ার হাত অজান্তেই চলে গেল তন্ময়ের কাঁধে। তন্ময় যেন সমস্ত পৃথিবীকে ভুলে আঁকড়ে ধরল তার প্রিয়সীকে। সময়কে আটকে রাখার সাধ্ধিকার। ক্যালেন্ডারের পাতায় একের পর এক মাস কেটে গেছে। মেহরিশ এখন 9 মাসের অন্তঃসত্ত্বা। ভরাট শরীর। হাঁটার ভঙ্গিতে ভারী আলস্য তার। পূর্বর নিজস্ব সেই ডুপ্লেক্সই থাকছে মেহরিশ। পূর্ব এখন একজন বিজনেস সম্পূর্ণরূপে। বাবার বিজনেস সামলায় সে। তবে মেহরিশের প্রতি ওর পাগলামি কমেনি এক চুলও। বরং দিনের সাথে তাল মিলিয়ে বেড়েছে বহুগুণে। আগে একজন ছিল, তবে এখন দুজন, তাই আদরটাও ডাবল করে সব সময়। মেহরিশকে ঘিরে পূর্বর এই পাগলামিতে পাগল প্রায় মেহরিশ। হিমশিম খায় মেয়েটা মাঝে মধ্যে পূর্বকে সামলাতে গিয়ে। সকালবেলা অফিসে বেরোনোর আগে আগেভাগে ঘুম থেকে ওঠে পূর্ব। এরপর ঘরের যাবতীয় কাজ সেরে রান্নাঘরে ঢুকে নিজের হাতে সকালের খাবার রান্না করে মেহরিশকে খাইয়ে তবেই বেরোয়। সন্ধ্যায় ফিরে আবার রান্নাঘরে গিয়ে রাতের খাবার তৈরি করে। মেহরিশকে কিচেনে যেতে দেয় না সে। কড়া নিষেধাজ্ঞা আছে তাতে। প্রতি সপ্তাহে নিয়ম মতো ডাক্তারের কাছে যেতেও ভুলে না শত ব্যস্ততায়ও। রাবেয়া বেগম প্রতিদিনই আসেন এ বাড়িতে। কত করে ছেলেকে বুঝিয়েছেন এই সময়টা অন্তত মেয়েটাকে একা বাড়িতে না রাখতে। তাদের এত বড় বাড়ি আছে, সেখানেই থাকতে। তবে ছেলের একগুঁয়ে স্বভাবের কাছে কিছুই হ্যাঁ মানেন তিনি। তার ছেলে যে পরিবর্তন হয়েছে, সাংসারিক হয়েছে, এটাই অনেক। তাই ছেলের কথার অমান্য করেন না তিনি আর। ছেলের খুশিতেই যে তার সুখ। তবে মেহরিশের দিকে তাকালে বোঝা যায় পূর্বর এই অদ্ভুত ভালোবাসার পাগলামি তাকে কখনো ক্লান্ত করে তোলে, কখনো আবার বুক ভরে দেয় অজানা প্রশান্তিতে। আশফিয়াও দুদিনে অন্তত একবার করে হলেও আসে এখানে। থেকে যায় অনেকটা সময় নিয়ে। আশফিয়া প্রেগনেন্ট 2 মাসের। তন্ময় ব্যস্ত নিজের বাবার ব্যবসা সামাল দিতে। সাব্বির পূর্বর সঙ্গেই ওর অফিসের ম্যানেজার পদে নিযুক্ত আছে। তবে ম্যানেজার হিসাবেও সেই কাজে শূন্য। সবথেকে বেশি সময় উপস্থিত থাকে পূর্বের চেম্বারে। কাজ কম, আলাপচারিতা করে বেশি। মাঝে মাঝে পূর্ব বিরক্ত হয়ে রুম থেকে ধাক্কা মেরে বের করে দেয়। আবার মাঝে মাঝে বন্ধুর গল্পে মেতে উঠে দুজনেই। তবে সাব্বিরের নতুন নতুন মেয়ে স্টাফ দেখে প্রেমে পড়ার অভ্যাস এখনো যায়নি। এই তো সেদিনও এক মেয়ে স্টাফ এসে সরাসরি পূর্বর কাছে নালিশ জানিয়েছে ম্যানেজার নাকি ওকে প্রপোজ লেটার পাঠিয়েছে। বলেছে না মানলে ডিরেক্ট চাকরিই খেয়ে দিবে। এটা কোনো কথা? পূর্ব তো রেগেমেগে সাব্বিরকে শাসিয়েছে ভারী। তবে সাব্বির সেসব কানে তুললে তো হো। তবে এত কিছুর মাঝেও মেহরিশকে চোখের আড়াল করে না পূর্ব। অফিস রুমের কোণজুড়েই বসানো রয়েছে বিশাল মনিটর। সিসি ক্যামেরা পুরো বাড়ি জুড়ে রয়েছে। ওয়াশরুম পর্যন্ত বাদ রাখা হয়নি। সেইখানেও বসানো হয়েছে ক্যামেরা। মেহরিশ যদিও জানে বাড়ির সিসি ক্যামেরার কথা, কিন্তু বাথরুমের নজরদারির সম্পূর্ণ অজানা। বাড়ির বাইরে পূর্বর বিশ্বস্ত দুজন গার্ড সারাদিন পাহারায় থাকে। তাদের কাজ শুধু দরজার সামনে দাঁড়ানো নয়, পুরো বাড়ির নিরাপত্তা নিশ্চিত করা। আজ রবিবার। স্বাভাবিকভাবেই পুরো শহর শিথিল, সব কর্মসূচি বন্ধ। আর এই দিনের পুরো সময় মেহরিশকে নিজের কাছ থেকে দূরে সরায় না পূর্ব। মাসের পর মাসে মেহরিশের শরীর বদলে গেছে। মোটা হয়েছে অনেকটা আগের থেকে। দিন দিন আরো আকর্ষণীয় হচ্ছে ওর বউ। পেট ফুলেছে। ফুলেছে হাত পা মুখ। সবকিছু যেন একসাথে ফুলে উঠেছে মায়। মেহরিশের ওই ফোলা ফোলা শরীর দেখেই নেন আত্মা জুড়ায় পূর্বর। নানান সময় নানান বায়না ধরে বসে মেহরিশ। আর মেহরিশের ওই সকল অদ্ভুত অদ্ভুত বায়না বিনা দ্বিধায় পালন করে পূর্ব। তবে সবথেকে বেশি জ্বালায় মেডিসিন খাওয়া নিয়ে। খেতে চায় না মেহরিশ। অনিচ্ছা দেখায়, ছলনা করে।
শেষমেশ পূর্বর চোখে ক্ষুদ্র রাগের ছাপ পড়লেই সে বাধ্য হয়। বিকেলের নরম রোদ গলিত উষ্ণতায় মিশে গেছে। সদ্য ঘুম থেকে উঠে বসেছে মেহরিশ। সকালের ঘুম নয়, বরং নিয়ম মতোই দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল তখন। পূর্ব বসার রুমে ল্যাপটপে ইম্পর্ট্যান্ট কাজ করছে বিগত 2 ঘন্টা যাবৎ। একটা বড় ডিল এসেছে। ক্লায়েন্ট আজকেই দেখা করতে চাচ্ছে একটা। সামনাসামনি ডিল ফাইনাল করতে ইচ্ছুক তারা। সেই নিয়েই ব্যস্ত পূর্ব। মেহরিশ ঘুমু ঘুমু চোখে এসে দাঁড়ালো ড্রয়িং রুমের ওখানে। পূর্বের পরনে একটা ধূসর রঙা ট্রাউজার আর একটা টাইট ফিট টি শার্ট। পিত রঙা টাইট ফিট টি শার্ট খানায় তার বিশাল মাসেলদেহী শরীরের উপর নিখুঁত মানায়। টানটান শক্তপোক্ত পেটানো শরীর খানায় আজকাল ডুবে থাকতে ইচ্ছে করে মেহরিশের। কথার মাঝে মাঝে ক্ষণে ক্ষণে ভ্রু উঁচিয়ে কি যেন বলছে ল্যাপটপে। এতক্ষণে মেহরিশের খেয়াল এল কারো সঙ্গে ভিডিও কলে আলাপচারিতায় ব্যস্ত তার বর। মেহরিশ ঘুমু ঘুমু চোখে স্তব্ধ হয়ে অপলক তাকিয়ে থাকলো অনেকটা সময়। মেহরিশের হৃৎপিণ্ড এক ধাপে তীব্র হয়ে ওঠে। আজকাল এই মানুষটাকে চোখে হারায় মেহরিশ। বাড়িতে না থাকলে সারাক্ষণ পূর্বর ছবি নয়তো ওর ব্যবহৃত জিনিসপত্র থেকে শুকে শুকে ঘ্রাণ নেয় সে। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আচানক পূর্বর পাশে বসল সে। পূর্ব তখনও ভিডিও কলেই ব্যস্ত। এর মাঝেই মেহরিশ সোফায় বসে নিজের ফোলা ফোলা পা দুটো সরাসরি পূর্বর কোলের উপর রাখল। তৎক্ষণাৎ ল্যাপটপটা উপরে উঠিয়ে নিল হাতের সাহায্য পূর্ব। ল্যাপটপে থাকা ব্যক্তির উদ্দেশ্য বলল, মো কামিং। ইয়াহ। শুন। ওকে বাই। বলেই ডিসকানেক্টেড করে ল্যাপটপের শাটার অফ করল। পরপর মেহরিশের পা দুটোকে ধরে আগলিয়ে নিয়ে একটু উপরে উঠিয়ে চুমুক হ্যালো শব্দ করে বলল, ঘুম হয়েছে? ক্ষুধা পেয়েছে। কিছু খাবি? মেহরিশ কি মনে করে চট করে বলল, কিছু খেতে ইচ্ছে করছে। কি? আপনাকে? আমাকে খেলে তোর পেট ভরবে। মন তো ভরবে। তাতেই হবে। আমাকে এখন খাওয়া যাবে না বউ। তোর বরের এখন অনেক কাজ। আপাতত একটু ধৈর্য ধর। তোর স্বামী এখন একটু বাইরে যাবে ইম্পর্ট্যান্ট কাজে। কাজ শেষে জলদি ফিরে আসবে সে তোর কাছে। তখন ইচ্ছে মতো খেয়ে নিস কেমন? পূর্বর বাইরে যাওয়ার কথাটা কেন যেন পছন্দ হলো না মেহরিশের। ফ্যালফ্যাল চোখে চেয়ে বলল, আমার ভালো লাগছে না পূর্ব ভাই। আপনি থাকেন না। না গেলে হয় না। পূর্ব মেহরিশকে আলতো করে টেনে এনে বসালো উরুর উপর। আদুরে হাত রাখল মেয়েটার নরকম তুলতুলে গালে। 2 ঘন্টা একটু ম্যানেজ করে নে। বেশি খারাপ লাগলে তন্ময়কে বলে দিচ্ছি আশফিয়াকে পাঠিয়ে দিতে। কেমন? মেহরিশ পূর্বর প্রশস্ত বুকে লেপ্টে রইল। বলল, জলদি ফিরে আসবেন তহ। সাহভীর সাহান পূর্ব কথা দিয়ে কথা রাখতে জানে বউ। মেহরিশ মাথা উঠালো। উঠে দাঁড়াতেই পূর্ব মেহরিশের ফোলা পেটে কান পাতল। বলল নিজের অনাগত অস্তিত্বকে। মাম্মামকে বেশি জ্বালাবে না প্রিন্স। তোমার মাম্মাম কিন্তু আমার একমাত্র দুর্বলতা। পাপার অনুপস্থিতিতে মাম্মামকে দেখে রাখবে কেমন? বলেই আলতো চুমুক হ্যালো সেখানে। মেহরিশ কিছুক্ষণ পূর্বর মাথা চেপে রেখে বলল, আপনাকে কে বলেছে প্রিন্সই হবে? প্রিন্সেস ও তো হতে পারে তাই না? আমার বিশ্বাস আমার একটা প্রিন্সই আসবে। একদম গুলুমুলু ঠিক তোর মতো দেখতে। এরপর বাপ ছেলে মিলে একসঙ্গে বাইক রেসিং করব। দুজনের সেইম কালার বাইক থাকবে। মেহরিশের মনে পড়ল সেদিন বিকালে বাড়ি আসার সময় পূর্ব একটা কালো রঙা ছোট বাইক নিয়ে এসেছে সঙ্গে করে। সেটা দেখেছে মেহরিশ বারান্দা দিয়ে। খুশি, অবাক দুটোই হয়েছে। তবে কিছু বলেনি আগ বাড়িয়ে। পূর্ব ভাই, আরেকটু থেকে যান না প্লিজ। অগত্যা পিছন ঘুরে তাকালো পূর্ব। একবার বউয়ের ফোলা পেট আর মুখের দিকে অবলোক না করলো অনেকটা সময় নিয়ে। বলল, এভাবে বলছিস কেন বউ? ক্যান্সেল করে দিব। তুই এভাবে মন খারাপ করে থাকলে আমার দিনদুনিয়া যে উলটপালট হয়ে যায় রে বউ। না, তার দরকার নেই। ভালো লাগছে না কোনো কিছু। কেমন যেন অস্থির লাগছে। আচ্ছা যা, খুব শীঘ্রই কাজ শেষ করে ফিরে আসবো তোর কাছে। ঠিক আছে। সত্যিই তো হো। আমি কিন্তু আশায় রইলাম আপনারা পথ চেয়ে। পূর্ব আরেকটু এগিয়ে আসলো। পরপর মেহরিশের কপালে সময় করে একটা চুমু খেল। এরপর মেহরিশের ফুলে ফেপে থাকা পেটটায় আদুরে হাত বুলিয়ে ওড়াল শেষবারের মতো। পাপা খুব জলদি আসবে প্রিন্স। মাকে একদম কষ্ট দিবে না কিন্তু। চলবে। সাব্বির আর গার্ডসটা একপাশে এসে দাঁড়িয়েছে।
প্রায় অনেকটা দূরেই। গার্ডস ছেলেটা একটু পরপর আর চোখে সাব্বিরকে দেখছে। হয়তো কিছু বলবে, তবে সাহস কুলাচ্ছে না। ছেলেটাকে এভাবে হাঁসফাঁস করতে দেখে সাব্বির নিজেই আগ বাড়িয়ে বলল, কিছু বলবি? না মানে বসো। হঠাৎ প্রাইভেসি চাওয়ার বিষয়টা ঠিক বুঝলাম না। বিয়ে করেছিস? না। বসো। তাহলে ওসব ব্যাপার বুঝবি না তুই? আপনার তো বউ নাই, তাহলে আপনি জানেন কিভাবে? আমার মতো বুদ্ধি যদি তোর মাথায় থাকতো, তবে আজ তুই আমার জায়গায় থাকতি, গর্দভ। গার্ডসটা আর কিছু বলল না। মুখটা চুপসে গেল। এর মাঝেই ডাক এলো, সাব্বির বলে। বুঝতে পারল, তার বন্ধু ডাকছে। মুখে বাঁকা হাসি ফুটিয়ে ছুটে গেল হেলিকপ্টারের উদ্দেশ্যে। গিয়ে যে যার জায়গায় আগের মতো বসে পড়ল। পিছনে একবার তাকিয়ে মেহরিশের মুখে মাস্ক দেখে কিছু একটা বুঝে মুখ চেপে হেসে উঠল সাব্বির। পূর্ব বসে আছে নির্লিপ্তভাবে, যেন কিছুই জানে না সে। লস অ্যাঞ্জেলেসের বর্তমান সময় রাত 9:10 পূর্ব সবেই ক্লায়েন্টদের সাথে একটা বড় ডিল ফাইনাল করেছে। আপাতত এই মুহূর্তে একটি ক্লাব এর সামনে দাঁড়িয়ে সে অপেক্ষা করছে বন্ধুর জন্য। ক্লাবটি বন্ধ বিগত অনেক মাস যাবত। তাই এপাশে মানুষজনের যাতায়াত নেই তেমন একটা। নির্জন রাস্তার পাশ ঘেঁষে থাকা এই ক্লাবটি ঘিরে রয়েছে ওদের তিন বন্ধুর কত কাহিনী। সাব্বিরের সাথে কাজের সুবাদে প্রায় প্রতিদিন দেখা হলেও তন্ময়ের সাথে দেখা হয় না খুব একটা। বড়জোর মাসে দু একবার হবে হয়তো। আগের মতো প্রতি রাতে বাইক রেসিং করা হয় না তিন বন্ধুর একসঙ্গে। বিগত 2 মাস আগে শেষবারের মতো তিন বন্ধু একসঙ্গে বাইক রেসিং করেছিল। সেদিন তন্ময়ের বার্থডে ছিল। গভীর রাত পর্যন্ত আড্ডা দিয়ে তবেই বাড়ি ফিরেছিল সকলে। যার যার পরিবার নিয়ে, নিজের লাইফ নিয়ে ব্যস্ত জীবন পার করছে তিনজনেই। তবে আজ ক্লায়েন্টদের সঙ্গে কনভারসেশন করার সময় তখন ফোন দেয় তন্ময়। সাব্বির তখন পূর্বর সঙ্গেই ছিল। এরপর তন্ময় জানায় আজ আবার তিন বন্ধু মিলে একটু রাইডিং করবে বলে। পূর্ব আর না করেনি এতে। মেহরিশ তার দুনিয়ার বেশি অর্ধেকটা জুড়ে অবস্থান করলেও এই দু বন্ধু হলো বাকি অর্ধেক। যদিও পূর্ব সেটা কখনো মুখে প্রকাশ করেনি বা তার হাবভাবে কখনো ফুটে ওঠে না তা। পূর্ব ইচ্ছে করেই প্রকাশ করে না সেসব। তারও অবশ্য কারণ আছে। সেটা হলো সাব্বির। এমনিতেই তো পূর্বকে বিন্দুমাত্র ভয় পায় না সে। পূর্বর অপছন্দের লিস্টে থাকা সকল কাজই করে বেড়ায় সব সময়। এর মধ্যে যদি জানতে পারে ওদের ঘিরেও পূর্বর দুর্বলতা আছে তাহলে না জানি সাব্বির কি করতে বাদ রাখে কে জানে। ক্লাবের সামনে দাঁড়িয়ে পূর্ব বাইকে হেলান দিয়ে বসে। আজ হেলমেট আনেনি পূর্ব সঙ্গে করে। তাড়াহুড়ায় বাসা থেকে বেরিয়ে আসায় মনে ছিল না ওর। তবে তন্ময় বলেছে আসার সময় দুটো দিয়ে আসবে। যেহেতু বাইক রাইডিং করবে সো হেলমেট ছাড়া তো এখন করা যাবে না। আগে পূর্বের এসবে ভ্রুক্ষেপ ছিল না তেমন। ভাবতো না বিন্দু মাত্রও। আর না নিজের জীবন নিয়ে পরোয়া করত সে। হেলমেট ছাড়া কত বাইক রেসিং করেছে সে। তবে আজকাল পূর্ব ভয় পায়। ভীষণ ভয়। উহুম। নিজের জীবন নিয়ে নয়। বরং নিজের সঙ্গে জড়িত দুটো ফুলের মতো নিষ্পাপ জীবন নিয়ে। একটা ওর মেহের। আরেকটা ওর অনাগত অস্তিত্ব। ওর প্রিন্স। সিগারেট খাচ্ছে পূর্ব। বাড়িতে এখন খেতে পারে না তেমন একটা। মেহরিশ আবার সিগারেটের স্মেল সহ্য করতে পারে না। তাই পূর্ব ও খায় না। মাঝে মাঝে কাজের বেশি প্রেশার পড়লে তখন ছাদে গিয়ে চুপচাপ খেয়ে আসে। আবার নিচে এসে মাউথ ক্লিনার দিয়ে মুখ ফ্রেশ করে নেয় তৎক্ষণাৎ। যেন তার বউকে চুমু খেতে কোনো বাধা পোহাতে না হয়। সাব্বির দাঁড়িয়ে ছিল পাশেই। হঠাৎ তার কল আসাতে পূর্বকে এসে জানায় সে একটু আশেপাশ থেকে ঘুরে ফিরে আসছে এক্ষুনি। তন্ময় আসার পূর্বেই চলে আসবে সে। বলেই সেখান থেকে চলে যায় সাব্বির। মূলত সাব্বিরের গার্লফ্রেন্ড দেখা করতে বলল হঠাৎ করেই। পূর্ব আর এতে বাদ সাজেনি। বেচারা বহুদিন পর কাউকে পটাতে পেরেছে এটাই অনেক। পূর্ব বসে আছে এখনো বাইকে হেলান দিয়ে। হাতে জ্বলন্ত ধোঁয়া উঠা সিগারেট। ধোঁয়ার কুণ্ডলি পাক হয়ে উড়ে যাচ্ছে খোলা বিস্তীর্ণ আকাশে। ঠিক তখনই ওর সামনে এসে হাজির হলো রিজভি। কোমা থেকে দুদিন আগেই ফিরে এসেছে ও নিজের প্রাণ নিয়ে। পূর্ব অবাক হলো বেশ রিজভিকে সামনে দেখে। সেইবার কোমা হতে ফিরে পূর্ব সর্বপ্রথম রিজভি আর লিসাকে খুঁজে বের করেছিল। শাস্তি দিয়েছিল নিজ হাতেই। তবে ঘটনাস্থলে মারা যায় লিসা তখনই।
লিসাকে রিজভিকে দিয়েই মারিয়েছিল পূর্ব। বলেছিল ওকে না মারলে রিজভি মরবে। নিজের প্রাণ বাঁচাতে লিসাকেই শুট করে দেয় রিজভি। কিন্তু এরপর রিজভিকেও ছাড়েনি পূর্ব। ভেবেছিল রিজভি মারা গেছে। এতদিন সম্পূর্ণ নিখোঁজ ছিল রিজভি। আর পূর্ব এখন আর সেই সব কাজে জড়িত নয় বিধায় আর এসব নিয়ে বিশেষ ঘাটাঘাটি করনি। নিজের জীবন নিয়েই ব্যস্ততার সীমা নেই তার। এর মাঝেই রিজভি এসে দাঁড়ালো আরেকটু কাছে। সরল গলায় বলে উঠল, কি ভাই অবাক হইছিস? ভাবছিলি মরে গেছি তাই তো? দেখ মরিনি আমি। তোর মতোই কই মাছের প্রাণ আমার। বলেই বিকট শব্দে রিরি করে হেসে উঠল রিজভি। কি বিদ্ভুটে সেই হাসি! সেইবার রিজভির পুরো মুখ হিট দিয়ে থেতলে দিয়েছিল পূর্ব। সেই মুখেই এখন অগণিত সিলাইয়ের দাগ। মাথায় চুল নেই। মাথার উপরেও সিলাইগুলো স্পষ্টই ফুটে উঠেছে। মুখের সামনে দাঁত গুলোও নেই। রিজভি হাসল আবারও। হাসি থামছেই না ওর। পরপর বলে উঠল একই সুরে, আমাকে দেখ, মানুষ দেখলে ভয় পায় আমায়। দিনের বেলা কারো সামনে যেতে পারি না। সাহস হয় না। মানুষ নাক ছিটকায়। ভয় পায়। অথচ এই আমি একদিন ক্যাম্পাসের সবথেকে স্মার্ট বয় ছিলাম। মেয়েরা মরিয়া ছিল আমি বলতে। নিজ ইচ্ছেও কত শত মেয়ে এসে বেড শেয়ার করেছে সেসব তো তোর আর অজানা নয়। অথচ আজ আমার এই করুণ পরিণতি। এর জন্য দায়ী কে? তুই। বল তুই দায়ী না। অ্যাটলিস্ট স্বীকার কর। হাত থেকে সিগারেটটা নিচে ফেলে পায়ে পিষে সোজা হয়ে দাঁড়ালো পূর্ব। প্রথমে খানিকটা অবাক হলেও এখন হাবভাব যথেষ্ট স্বাভাবিক তার। নির্লিপ্ততা কণ্ঠে প্রত্যুত্তর করল, উহুম। নিজের পাপের শাস্তি পেয়েছিস তুই। শুক্রিয়া কর এখনো বেঁচে আছিস। আরামসে শ্বাস নিচ্ছিস। আমার সামনে দাঁড়িয়ে আছিস স্বাভাবিকভাবেই। এর বেশি আর কি চাই তোর? এখানে আমাকে অযথা টেনে আনছিস কেন? নিজের করা পাপের শাস্তি তাহলে আমি একাই ভোগ করব কেন ভাই? তুই করবি না। পাপী তো তুইও। তাহলে এই পাপের শাস্তি কেন শুধু আমায় বয়ে বেড়াতে হবে? এর অংশীদার তুইও সমানে সমান। পূর্ব এগিয়ে এসে দাঁড়ালো রিজভির সামনে। মুখোমুখি হয়ে দুজন। গলা টান টান করে জবাব দিল পূর্ব, দেখ, অযথা ঝামেলায় জড়াতে চাইছি না। ভুলে যা সেসব। এই দেখ আমি ভুলে গেছি। স্বাভাবিক জীবন কাটাচ্ছি। আমাদের মধ্যে যা হয়েছে তাতে যে আমার দোষ নেই তা অস্বীকার করছি না। পাপী আমরা দুজনেই। তবে পাপের রাজত্ব ছেড়ে এসেছি আমি। এর জন্য অনেক ত্যাগও স্বীকার করেছি ভাই। হারিয়েছি নিজের অনাগত এক অস্তিত্ব। বললেই কি ভোলা যায়? নিজে তো দিব্যি ফিল্মের হিরো হয়ে ঘুরছিস। আমার অবস্থাটা একবার দেখ। এই চেহারা নিয়ে স্বাভাবিক জীবন কিভাবে কাটাতে বলছিস? তপ্ত শ্বাস ফেলল পূর্ব। বুঝল রিজভি এখন একটা ঝামেলা করার উদ্দেশ্যই এখানে এসেছে। তবে পূর্ব সেসব ঝামেলায় আর জড়াতে চায় না। বউকে ছুঁয়ে কথা দিয়েছে ও। বুঝল এখানে থাকলে ঝামেলা বাড়বে। তাই নিজেই নত স্বীকার করল। চলে যেতে চাইল নিজ থেকেই। অন্য সময় হলে হয়তো পূর্বের মুখে মুখে তর্ক করাতেই রেগে যেত পূর্ব। আঘাত করে বসত এতক্ষণে। তবে আজ যে সে আগের সেই পূর্ব নেই। দায়িত্বশীল, কেয়ারিং, নম্র এক স্বামী সে। দুদিন পর বাবা হবে। পূর্ব সেখান থেকে চলে যেতে উদ্যত হলো। বাইকে এসে বসে বাইক স্টার্ট করতেই যাবে অমনি পথ আটকে দাঁড়ালো রিজভি। বলল, এত তাড়াহুড়ো কিসের ভাই? আরেকটু ধৈর্য ধর। তোর জন্য বিরাট একটা সারপ্রাইজ আছে। ওইয়ে দেখ এসে পড়েছে। রিজভির চোখের ইশারায় পিছন ঘুরে তাকালো পূর্ব। সাদা রঙের একটি কার এসে থেমেছে সেখানে। গাড়িটা থামতেই সেখান থেকে বেরিয়ে এল কেউ। একটু ভালো করে তাকাতেই বোধহয় পূর্বর মাথায় বাজ ভেঙে পড়ল আচানক। অবিশ্বাস্য চোখে চেয়ে থাকলো অনেকটা সময়। নিজের চোখের দেখাকে ভুল প্রমাণ করতে চাইল। কিন্তু এটা বাস্তব। ও বাস্তব দেখছে সেই ছেলেটাকে দিব্যি হেঁটে আসতে যাকে অনেক বছর আগে নিজ হাতে খুন করেছিল পূর্ব। শুধু মারেনি, মেরে সেই লাশ সহ পুরো বাড়ি আগুনে জ্বালিয়ে দিয়েছিল। নিজ চোখের সামনেই তো বাড়িটা দাউ দাউ করে জ্বলতে দেখেছিল পূর্ব। কিন্তু আজ এত বছর পর সেই মানুষকেই নিজের চোখের সামনে দেখার পরও কিভাবে স্বাভাবিক থাকবে সে? রিজভি মনে মনে তৃপ্তি পেল বেশ পূর্বের এহেন অবস্থা দেখে। হাসলো আবার বিকট শব্দে। পূর্ব চোখ সরালো না তবুও। আজ কি হচ্ছে ওর? একের পর একটা শোকট খেয়েই যাচ্ছে। মুখ ফসকে বেরিয়ে এল পূর্বর কণ্ঠস্বর, এলেক্স। উহুম।
এলেক্স নয়, ফেলিক্স। রিজভির স্বাভাবিক উত্তরে ভরকালো পূর্ব খানিকটা। ভ্রু কুঁচকে উঠল অমনি। ছেলেটি এসে নির্লিপ্ততা দাঁড়ালো সামনে। পকেটে হাত গুজে দাঁড়ালো, গলা টানটান করে। রিজভি বলল আবারও, এলেক্স ভেবেছিলি তাই তো? বিশ্বাস করে তোর মতো আমিও প্রথমে এলেক্স ভেবেই ভুল করেছিলাম। সেইম ভুল। দেখতেও একরকম দেখেছিস। একদম সেইম টু সেইম। বাট আনফরচুনেটলি এটা ফিলিক্স, এলেক্স এর বড় ভাই। জাস্ট 2 মিনিট সের বড়। বলেই আবারও রিরি করে হেসে উঠল রিজভি। এর মাঝেই পকেটে থাকা ফোনের শব্দে ধ্যান ভাঙল পূর্বর। ওর এই ফোন নাম্বারটা মেহরিশ, সাব্বির আর তন্ময় ছাড়া কেউ জানে না। এমনকি ওর বাবা মাও না। তাই জরুরি ভেবেই পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কানে চেপে ধরল সেটা। তবে দৃষ্টি যুগল তখনও সেই গাড়ি হতে নেমে আসা ছেলেটাতেই নিবন্ধ। ফোন রিসিভ করতেই অপর প্রান্ত হতে ভেসে এল আশফিয়ার উদ্বিগ্ন কণ্ঠস্বর। হ্যালো ভাইয়া, কোথায় তুমি? জলদি বাড়িতে এসো। মেহরিশের বোধহয় পেইন উঠেছে। কেমন যেন করছে ব্যথায়। দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। ভাইয়া শুনছো? হ্যালো। শ্বাস আটকে আসা অবস্থায় কোনো রকম আওড়াল পূর্ব। আসছি আমি। ওর খেয়াল রাখো। আমি এক্ষুনি আসছি বন। বলেই তড়িঘড়ি ফোন কাটল পূর্ব। দ্রুত পকেটে ফোনটা ব্যস্ত হাতে ঢুকিয়ে বাইক স্টার্ট করতে করতে বলল, দেখ ভাই, আমাকে এই মুহূর্তে ইমার্জেন্সি বাড়িতে যেতে হবে। আমি এখন আর কোনো ঝামেলা চাচ্ছি না। আমার বউটা খুব অসুস্থ। যেতে দেয় আমায়। হঠাৎ পূর্বকে এমন নরম আচরণ করতে দেখে ভরকালো রিজভি। এই কোন পূর্বকে দেখছে ও? এই কি সেই শাহভীর সাহান পূর্ব, যে কিনা সেকেন্ডই মানুষ মারতে সক্ষম? যার কিনা বুক কাঁপে না কোনো কিছুতেই? যে কিনা নিজের মৃত্যুকেও পরোয়া করে না বিন্দু মাত্রই? মৃত্যুর আদিম খেলায় মেতে উঠে যে নিজেকে তৃপ্তি দিত। আত্মা জুড়াত। অবাক হলো রিজভিও। তবুও অনড় রইল ও। এর মাঝেই গাড়ি থেকে নেমে আসা ছেলেটিও এসে দাঁড়ালো সেখানে। পূর্ব অস্থির হলো। আর সেই সুযোগই কাজে লাগালো রিজভি। রিজভি জানে পূর্বর দুর্বলতা সম্পর্কে। মাথাটা দুপাশে কাত করল রিজভি। বলল পকেটে হাত গুজে, এত সহজে আজ যেতে পারবি ভেবেছিস? বউয়ের কাছে যাবি তাই তো? এত প্রেশার নিচ্ছিস কেন? বউ তো আর মরে যায়নি। আগে মরুক, তারপর না হয় বাড়ি ফিরে যাস। এতক্ষণ একটু থাক। আমাদের সঙ্গে আড্ডা দে। কতদিন আড্ডা দেয়া হয় না আমাদের আগের মতো। দেখ রিজভি, আমায় যেতে দে। শেষবারের মতো বলছি। আমি আমার বউকে ছুঁয়ে কথা দিয়েছি এসবে আর জোরাবো না নিজেকে। আমায় আমার কথা রাখতে দে। সরে যা সামনে থেকে। রিজভি অশ্রাব্য ভাষায় গালি দিয়ে উঠল তখন। ওই মাগির জন্যই তো মেরেছিলি আমায়, তাই না? আমার এই হাল হওয়ার পিছনের মেইন রিজনটা তো ওই মাগি আজকে না মরলে ওকে আমিই মারব। সো এভাবেই যেহেতু মরছে, তাহলে আবার আমি শুধু শুধু কষ্ট করতে যাব কেন? যাই বলিস ভাই, তোর বউটা কিন্তু একটা চিজি। সেই মাল। উফ। এইবার আর নিজেকে সংযত রাখতে পারল না পূর্ব। মেজাজ বিগড়ে গেল সম্পূর্ণ রূপে। বাইক থেকে নেমেই এলোপাথারি ঘুষি দিতে লাগলো রিজভিকে। রিজভির এমনিতেই দুর্বল শরীর। তার উপর এতদিন কোমায় থাকায় শরীরে শক্তি নেই দু ফোঁটাও। ভারসাম্য হারিয়ে পড়ে গেল নিচে। তাতেও থামল না পূর্ব। মেরাই গেল ওকে। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার দাঁড়িয়ে। না রিজভিকে বাঁচাচ্ছে, আর না কোনো কথা বলছে। সবটা নিরক্ষেপ ভঙ্গিতে অবলোকন করছেন সে। রিজভি পাল্টা আঘাত করল না। সামর্থ্য নেই উঠে দাঁড়ানোরও। কয়বার অসহায় চোখে তাকালো দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে। তবে তাকে সাহায্যটুকুও করল না ছেলেটা। রিজভি বুঝল ছেলেটা বিশ্বাসঘাতকতা করেছে। রিজভিকে মারার মাঝেই পূর্বর সম্বিত ফিরল। মারতে মারতে বলল, সেদিন তোকে পুরোপুরি মেরে দিলেই ভালো হতো। অন্তত এই দিনের মুখোমুখি হতে হতো না আমাকে। বলেই রিজভিকে ফেলে উঠে দাঁড়ালো পূর্ব। নিঃশ্বাস ফুলে উঠেছে ওর। বুক উঠানামা করছেন ধীর লয়ে। আশেপাশে কিছু একটা খুঁজল ও। একটু দূরে দেখতে পেল ছোট ছোট ইটের টুকরো। সেগুলো এনে দুটো দুহাতে শক্ত করে চেপে ধরে সোজা রিজভির চোখের ভিতর ঢুকিয়ে দিল অনায়াসে। নিজের সর্বস্ব দিয়ে থেতলাতে থাকলো চোখ দুটো। পুরোপুরি ঢুকিয়ে দিল তা। ব্যথায় আর্তনাদ করে উঠল রিজভি। গণবিধারী চিৎকার দিয়ে উঠল। চোখ দিয়ে গলগল করে রক্তস্রোত নামল। তবুও দুদন্ত নড়ল না সেই ছেলেটি।
পূর্ব নিজের কাজ শেষে দ্রুত উঠে দাঁড়ালো। রক্তে ওর হাত দুটো ও ভরে গেছে। রিজভির গায়ে থাকা টি শার্টটা টেনে হাত দুটো মুছল ও। মুছতে মুছতে বলল, ভালো ছিলাম, সহ্য হলো না। বনে থাকুক বা জুতে, এতে সিংহের অস্তিত্ব পাল্টায় না। সব জায়গায় রাজত্ব চলে ওর। দুদিনের জন্য ভালো কি হয়ে গেলাম, অমনি পালতু কুত্তা এসে পায়ের কাছে ঘেউ ঘেউ শুরু করে দিয়েছিস। পাপের রাজ্য ছেড়েছি আমি, কিন্তু এই আমিই তো আছি। অস্তিত্ব তো একই, তাই না? এরপর একবার তাকালো দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে। এগিয়ে এসে বলল, তোমার ভাইকে মেরেছি আমি। খুব বেশি একটা ভালো মানুষ ছিল না ও। হ্যাঁ, ডিরেক্ট মারাটা ঠিক হয়নি আমার। একটা সময় খারাপ ছিলাম, এলোমেলো লাইফস্টাইল ছিল মানি। তবে মানুষ কি পরিবর্তন হয় না বলো? আমরা পরিবর্তন হলেও আমাদেরকে কিছু মানুষ পরিবর্তন হতে দেয় না। মূলত ওরা আমাদের ভালো চায় না। আর ওদের মধ্যে এই বাইনচোদ একজন। বলেই আর অপেক্ষা করল না পূর্ব। তড়িঘড়ি বাইকে উঠে বাইক স্টার্ট করলো ও। ওর বউটা না জানি ব্যথায় কতটা ছটফট করছে। আহাজারি করছে, কাতরাচ্ছে। পূর্ব বাইকে উঠে বাইকের ইঞ্জিন স্টার্ট করে মুহূর্তেই সেখান থেকে চলে গেল। পূর্বের প্রস্থান নিশ্চিত হতেই ছেলেটি হঠাৎ পকেট থেকে ফোন বের করে কাউকে কল লাগালো। আদেশ বাক্য ছুড়ল তৎক্ষণাৎ, ও আসছে, বি রেডি। বলেই ক্রুর হেসে কেটে দিল ফোনটা। পুনরায় ঘুরে একবার তাকালো পড়ে কাতরানো রিজভিকে। এরপর দেখেও না দেখার ভঙ্গিতে হেঁটে গিয়ে দাঁড়ালো নিজ গাড়ির পাশে। গাড়িতে উঠতে উঠতে পড়ে থাকা রিজভিকে উদ্দেশ্য করে বলে গেল, এই দুনিয়ায় করা প্রত্যেকের পাপের শাস্তি এই দুনিয়াতেই ভোগ করতে হয়। পাপ কখনোই ছোট বড় হতে পারে না। পাপ পাপই। আর পাপের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যু। হেঁটে সবাইকে ভোগ করতে হবে। সবাইকেই। মেহরিশ ব্যথায় কুকড়ে উঠছে। শরীরটা একবার এক একদিকে ছটফট করছে। সাথে সাথে বেরিয়ে আসছে বুকফাটা চিৎকার। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে টলমল ব্যথাতুর অশ্রু। যন্ত্রণায় ভিজে উঠছে ওর সারা মুখ। ডাক্তারের দেওয়া ডেলিভারির তারিখ এখনো কয়েকদিন বাকি। সেই হিসেবেই তো আজ নিশ্চিন্ত মনে বাইরে বেরিয়েছিল পূর্ব। কিন্তু আচমকা এমন তীব্র পেইন উঠে যাবে, কে জানত? আশফিয়া দিশেহারা হয়ে এপাশ ওপাশ করছে। বনের কাতর আর্তনাদ যেন তার বুক চিরে যাচ্ছে। সহ্য করতে পারছে না ও। তড়িঘড়ি করে আবার ফোন দিল পূর্বকে। ফোন বেজে উঠল, কিন্তু খানিক বাদেই কেটে গেল। মেহরিশ ততক্ষণে পেট চেপে ফুপিয়ে কাঁদছে। হাঁপাতে হাঁপাতে আশফিয়াকে বলছে বারবার, তুই তোর ভাইকে বল আশফিয়া, জলদি আসতে বল। আমার যে আর সহ্য হচ্ছে না। আহ আশফিয়া চোখের পানি গোপন করে বোনকে সান্ত্বনা দিচ্ছে। একদিকে ঘড়ির কাঁটায় চোখ বুলাচ্ছে, আরেকদিকে মেহরিশকে ভরসা দিচ্ছে, এই তো ভাইয়া অ্যাম্বুলেন্স নিয়ে আসছে। বোন, আরেকটু ধৈর্য ধর। ওদিকে পূর্ব উন্মাদের মতো ছুটছে। বাইকের গতি বাড়িয়ে দিয়েছে সর্বোচ্চ সীমায়। বুক দপ দপ করছে। কানে বাজছে শুধু মেহরিশের কাতর স্বর। রাস্তাঘাট সব ঝাপসা হয়ে যাচ্ছে চোখে। সামনে এসে পড়েছে এক ক্রসিং, যেখানে দুটো রাস্তা হা করে আছে, একটা আরেকটা মুখোমুখি হয়। সেই মুহূর্তেই আবারও বেজে উঠল প্যান্টের পকেটে থাকা ফোনটা। পূর্ব বাইক চালাতে চালাতেই এক হাতে ফোনটা বের করে কানে চাপল। সঙ্গে সঙ্গেই ভেসে এল আশফিয়ার কাতর স্বর, ভাইয়া ভাইয়া কোথায় তুমি? প্লিজ জলদি এসো। মেহরিশ কেমন যেন করছে। আমার খুব ভয় করছে। ভাইয়া শুনছো? হ্যালো। পূর্ব কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন বজ্রপাতের মতো একটা দানবাকৃতি ট্রাক বাঁক ঘুরে সরাসরি ধেয়ে এল তার দিকে। ট্রাকের হেডলাইটের আলোয় চোখ কুঁচকে এল পূর্বর। এর মাঝেই ট্রাকের আকস্মিক ধাক্কায় মুহূর্তেই বাইক সহ ছিটকে পড়ল রাস্তার বিপরীতে। মুহূর্তেই পুরো বাইকটা চূর্ণবিচূর্ণ হয়ে উড়ে গেল রাস্তার পাশে। পূর্ব ছিটকে গিয়ে কয়েক হাত দূরে আছড়ে পড়ল শক্ত পিচ্ছালা রাস্তায়। হেলমেট না থাকায় মাথায় তীব্র আঘাত লাগল। তো ছিটকে বেরিয়ে এলো। রাস্তার উপর নিথর হয়ে পড়ে রইল পূর্ব। নিঃশ্বাস কষ্টকর হয়ে উঠল। দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসলো আরো। পাশেই ছিটকে পড়ে আছে কয়েক টুকরো হয়ে পড়ে থাকা ফোনটা। নিভু নিভু চোখের কোণে শেষবারের মতো ভেসে উঠল মেহরিশের ওই মায়াবী মুখটা। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল দু ফোঁটা অশ্রু। একটা সময় ঝাপসানো দৃষ্টি যুগল পুরোপুরি নিভে গেল। বন্ধ হয়ে গেল চোখের পাতা। এর সাথে নিঃশ্বাসটাও বোধ হয়। রাত তখন গভীর। শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা।
ছুটির দিন হওয়ায় হাসপাতালের ভেতরেও আগের মতো কোলাহল নেই। ফাঁকা রিসেপশন ডেস্কে দু একজন নার্স ডিউটিতে আছে। ডাক্তারও মাত্র একজন অনকলে রয়েছেন। ঠিক এমন সময়েই দূর থেকে শোনা গেল অ্যাম্বুলেন্সের তীব্র সাইরেন। হাসপাতালের নিস্তব্ধতা মুহূর্তে ভেঙে চুরমার হয়ে এল। কাচের দরজার সামনে গিয়ে থামল সাদা অ্যাম্বুলেন্স। দরজা খুলতেই তন্ময় দ্রুত নেমে এল সেখান থেকে। ঘাম ঝরছে কপাল বেয়ে। নিজ হাতে স্ট্রেচার টেনে নামালো মেহরিশকে। স্ট্রেচারের উপর অচেতন যন্ত্রণায় কুঁকড়ে আছে মেহরিশ। কপালে ঘাম জমে আছে। চোখের কোণ দিয়ে টলমল অশ্রু গড়িয়ে পড়ছে। একবার পেট চেপে ধরে চিৎকার করে উঠছে, আহো, আর পারছি না, আল্লাহ, আমাকে বাঁচাও। অ্যাম্বুলেন্সের সাইরেন শুনে দ্রুত ছুটে এলেন হাসপাতালের নার্সরা। একজন নার্স দ্রুত অক্সিজেন মাস্ক নিয়ে এলেন তাড়াহুড়োয়। আরেকজন তাড়াহুড়ো করে গার্নি গড়িয়ে আনলেন। তন্ময় কণ্ঠ ভারী করে বলল, ডাক্তারের সঙ্গে কথা বলুন তাড়াতাড়ি। পেশেন্টের কন্ডিশন খুব ক্রিটিক্যাল। মুহূর্তেই হাসপাতালের সামনের করিডোর ব্যস্ত হয়ে উঠল। তন্ময়ের পাশে দাঁড়িয়ে আছে আশফিয়া। মেয়েটার বুক ধড়ফড় করছে অজানা আতঙ্কে। বারবার মোবাইল স্ক্রিনের দিকে তাকাচ্ছে ও। পূর্বের নম্বরে এখনো লেখা উঠছে, সুইচ অফ। আশফিয়া হেঁচকি তুলে তন্ময়কে বলল, ভাইয়া তো কিছুতেই আসছে না। ফোনও বন্ধ। আমি আপনাকে ফোন দিয়েছিলাম, না হলে আজ আমি কি করতাম। তন্ময় দম ফেলার সময় পেল না। বারবার মেহরিশের দিকে তাকাচ্ছে, আবার নিজের ফোনে চেষ্টা করছেন পূর্বকে কল দিতে। কিন্তু প্রত্যেকবারই ঠান্ডা যান্ত্রিক কণ্ঠে ভেসে আসছে, আপনার ডায়ালকৃত নাম্বারটা বন্ধ রয়েছে। অবশেষে মেহরিশকে দ্রুত স্ট্রেচার ঠেলে নিয়ে যাওয়া হলো জরুরি ওয়ার্ডের ভেতর। ডাক্তার হন্তদন্ত হয়ে এসে রোগীর অবস্থা দেখে নার্সদের নির্দেশ দিলেন। সাদা করিডোর জুড়ে প্রতিধ্বনিত হলো ধাতব চাকার শব্দ, অক্সিজেন সিলিন্ডারের ধাক্কাধাক্কি, আর মেহরিশের কাতর চিৎকার। আশফিয়া দরজার সামনে দাঁড়িয়ে নিঃশব্দে হাতজোড় করে কাঁপতে কাঁপতে প্রার্থনা করছে বোনের জন্য। অন্যদিকে ভাইকে ঘিরে বুকের ভেতরে এক অজানা শঙ্কা গেঁথে বসছে ওর। পূর্ব ভাই এখনো আসেনি। তার উপর আবার ফোন বন্ধ। ওটি কক্ষের সামনে দাঁড়িয়ে আছে আশফিয়া আর তন্ময়। করিডোরে স্যাঁতস্যাঁতে ওষুধের গন্ধ ছড়িয়ে আছে। ঘড়ির কাঁটা হেঁচকি তুলে থেমে গেছে বোধহয়। প্রতিটা মিনিট কাটছে ঘন্টার ন্যায়। তন্ময় ইতিমধ্যেই আশফিয়ার মা বাবাকে ফোনে খবর দিয়েছে। এর মধ্যে তন্ময় আবারও বারবার ফোন করে যাচ্ছে সাব্বিরকে। কারণ তন্ময় যতটুকু জানে সাব্বির পূর্বের সঙ্গেই ছিল। কিন্তু এতবার কল দেওয়ার পরও সাব্বিরকে ফোন রিসিভ করতে না দেখে এইবার বিরক্ত হলো তন্ময়। দাঁত চেপে বিড়বিড় করে গালি দিল নিচু স্বরে। ফোনটা শক্ত করে মুঠোয় চেপে ধরল ও। ঠিক সেই মুহূর্তেই বাইরে থেকে আবারও কানে এলো অ্যাম্বুলেন্সের তীক্ষ্ণ সাইরেন। রাতের নিস্তব্ধতা ছিন্ন করে একাধারে বাজতে থাকা সেই কর্কশ শব্দ এসে বাড়ি খেল তন্ময়ের কানেও। হাসপাতালের প্রধান ফটকের সামনে গিয়ে থামল গাড়িটা। নার্সরা দৌড়ে বেরিয়ে এল। তাড়াহুড়ো করে স্ট্রেচার নামানো হলো। তাতে শুয়ে আছে কারো নিথর, নিস্তেজ শরীর। পুরো শরীর রক্তাক্ত। মাথার এক পাশ ব্যান্ডেজে জড়ানো। শার্ট ভিজে গেছে লালচে রক্ত। মাঝে মাঝে কেবল অস্পষ্ট নিঃশ্বাস টানছে। নার্সরা হইচই করে উঠল, ইমার্জেন্সি, জলদি চলো, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল। তন্ময় খানিকটা সন্দিহান দৃষ্টিতে এগিয়ে যেতেই দেখতে পেল রক্তাক্ত অবস্থায় দিশেহারা হয়ে এপাশ ওপাশ ছুটন্ত সাব্বিরকে। সাব্বিরের গায়ে থাকা গেঞ্জিটা রক্তে ভেজা। হাত কাঁপছে। চুল এলোমেলো। আতঙ্কে কাঁপতে কাঁপতে এপাশ ওপাশ দৌড়াচ্ছে ও। সাব্বিরকে এভাবে দেখে খানিকক্ষণের জন্য স্তম্ভিত হয়ে পড়ল তন্ময়। সাব্বির! চিৎকার করে উঠল তন্ময়। দৌড়ে গিয়ে সাব্বিরকে দু হাত দিয়ে আঁকড়ে ধরল। বলল আতঙ্কিত কণ্ঠে, কি হয়েছে তোর? এ এই রক্ত কিসের? কোথায় ছিলিস এতক্ষণ? পূর্ব কোথায়? বলছিস না কেন? সাব্বির! কিছু বল। তন্ময়ের কণ্ঠস্বরটা কেমন কেঁপে উঠল। কাপা হাতে তন্ময়ের জামা আঁকড়ে ধরল সাব্বির। চোখ ভিজে উঠল মুহূর্তে। তারপর হঠাৎ যেন সমস্ত শক্তি নিঃশেষ হয়ে এলো শরীর থেকে। ঢলে পড়ল তন্ময়ের বুকে। ফুপিয়ে উঠল সাব্বির একটা সময়। ভাই, পূর্বের অবস্থা ভালো না। ভয়ানক অ্যাক্সিডেন্ট করেছে ও। নিস্তেজ কান্নাভেজা গলায় আওড়াল সাব্বির কোনো রকম। তন্ময়ের হৃদযন্ত্রটা থেমে এল বোধহয়।
এতক্ষণ ধরে বুকের ভিতর যেই ভয়টা উপচে উঠছিল সেটাই হলো। আচানক সাব্বিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তেতে উঠল ও। চেঁচিয়ে উঠল কর্কশ কণ্ঠে। তুই কোন বাল ফালাইতাছিলি? তুই কোথায় ছিলি? ওর কিছুই হবে না। আমার ভাইয়ের কিছুই হবে না। সর আমার সামনে থেকে। বলেই ছুটে গেল অপারেশন থিয়েটারের কাচের সামনে। ভেতরে তাকাতেই বুকটা যেন চিরে গেল ওর। স্ট্রেচারে শুয়ে থাকা রক্তাক্ত পূর্বের শরীরে অক্সিজেন মাস্ক লাগানো। মনিটরে হৃদস্পন্দনের অসামঞ্জস্যপূর্ণ শব্দ ভেসে উঠছে। ডাক্তাররা ছুটোছুটি করছে। একবার হৃদস্পন্দন থেমে যাওয়ার মতো শব্দ শুনে তন্ময়ের শরীর কেঁপে উঠল। এই সময় হঠাৎ করেই পাগলের মতো দৌড়ে এলো আশফিয়া। তন্ময়কে না পেয়ে এদিকটায় এসেই সাব্বিরকে দেখতে পেল রৌদ্রাক্ত অবস্থায়। অপারেশন থিয়েটারের সামনে তন্ময়কে ভাবলেশহীন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দিহান গলায় এসে বলল, কি হয়েছে এখানে? সাব্বির ভাইয়ের এই অবস্থা কেন? আমার ভাই কোথায়? কি হলো, কথা বলছেন না কেন? কোথায় আমার ভাই? ভাই আসেনি। নিজের করা প্রশ্নের পিঠে তন্ময়কে স্থির দাঁড়িয়ে থাকতে দেখে তন্ময়ের দৃষ্টি অনুসরণ করে তাকালো আশফিয়া। মুহূর্তেই মেয়েটার হৃদস্পন্দন বন্ধ হয়ে এল। বাকরুদ্ধ হলো। শ্বাস আটকে এল। বুকটা এমন ধুকধুক করছে কেন? পৃথিবীটা বোধহয় ভু ভু করে ঘুরছে ওর চারপাশে। আকস্মিক চিৎকার করে উঠল আশফিয়া। ভাই! আমার ভাই! ভাইয়া! আমার ভাইয়ার কি হয়েছে তন্ময়? আমার ভাই ওখানে কি করছে? আমার ভাইয়ের শরীরে এত রক্ত কেন? কি হয়েছে আমার ভাইয়ের? আমাকে যেতে দিন। আমি দেখব আমার ভাইকে। ভাইয়া, এই ভাইও। বলেই চিৎকারে ফেটে পড়া আশফিয়াকে ধরে রাখল তন্ময়। বুকে চেপে ধরে শান্ত করার চেষ্টা করল। কিন্তু আশফিয়ার কান্নায় চারপাশ কেঁপে উঠল। পাশেই মেঝেতে ভেঙে পড়া সাব্বির। দুই হাতে মুখ ঢেকে বুকফাটা কান্না করছে। তন্ময় দাঁড়িয়ে রইল পাথরের মতো। বুকের ভেতরটা ঝড়ের মতো ভেঙে যাচ্ছে। অথচ চোখে জল নেই। শুধু একটাই দৃশ্য ঘুরপাক খাচ্ছে তার সামনে, অচেতন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছে তার প্রাণপ্রিয় বন্ধু পূর্ব। অপারেশন থিয়েটারের বাইরে সময় থেমে গেছে বোধহয়। মিনিটগুলো কাটছে ঘন্টার মতোই। কাচের ওপারে রক্তে ভিজে যাওয়া পূর্বকে ঘিরে ডাক্তার নার্সদের ব্যস্ততা চলছেই। মাঝে মধ্যেই মনিটরের শব্দ ওঠে নামছে, বিপ 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 শব্দ। তন্ময় কাচের ওপাশে দৃষ্টি স্থির করে দাঁড়িয়ে আছে। চোখ দুটো শুকনো। অথচ বুকের ভেতরটা আগুন হয়ে জ্বলছে। পাশে হুহু করে কাঁদছে আশফিয়া। নার্সরা বারবার ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। মেয়েটা একরকম ছটফট করেই যাচ্ছে। আমার ভাইয়া মরে যাবে না তো? ভাইয়া বাঁচবে তো? ভাইয়াকে একবার দেখতে দাও। তন্ময়, কথা বলছেন না কেন আপনি? এই তন্ময়, বলুন না আমার ভাইয়ার কিছু হবে না তো? তন্ময় শক্ত হাতে আঁকড়ে ধরল আশফিয়াকে। অন্যদিকে সাব্বির এক কোণে বসে আছে তখনও। মুখে হাত চাপা দিয়ে কাঁদছে হাউমাউ করে। তখন ভিতর থেকে একটা নার্স এসে তন্ময়কে খবর দিল, রোগীর অবস্থা খুব ক্রিটিক্যাল। ব্লাড প্রেশার বারবার নেমে যাচ্ছে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। আপনারা প্রস্তুত থাকুন। এই এক লাইন যেন বাজের মতো আছড়ে পড়ল তন্ময়ের মাথায়। বুকটা কেঁপে উঠল আবারও। আশফিয়া হুড়মুড় করে কান্নায় ভেঙে পড়ল মেঝেতে। সাব্বির আবারও মাথা ঠুকতে লাগল। তন্ময় নিঃশব্দ দাঁড়িয়ে থাকল। হাত দুটো মুঠো করে চেপে ধরল, এত শক্ত করে যে নখের দাগ পড়ল তালুতে। ঠোঁট শক্ত করে কামড়ে শুধু ফিসফিস করে বলল, কিছুই হবে না, আমার ভাইয়ের কিছুই হবে না। কেউ পারবে না ওকে নিতে। কেউ না। ভেতরে ডাক্তারদের হইচই চলছেই তখনও। ফার্স্ট হার্টবিট ড্রপ করছে। ইনজেকশন রেডি করো। হাসপাতালের দুই প্রান্তে যেন দুই পৃথিবী গড়ে উঠেছে। একদিকে অপারেশন থিয়েটারে মৃত্যুর সঙ্গে লড়ছে পূর্ব। অন্যদিকে প্রসূতি কক্ষে যন্ত্রণায় ছটফট করছে মেহরিশ। মেহরিশের কান্না, চিৎকার, আর্তনাদ ভেদ করে চারপাশ কাঁপিয়ে তুলছে। ডাক্তার নার্সরা তাড়াহুড়ো করছে। বারবার বলছে, প্রেশার ড্রপ করছে। শিশুর হার্টবিট পাওয়া যাচ্ছে না। মনিটরে ফাঁকা শব্দ টিক টিক ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। মুহূর্তেই ডাক্তার শিশুকে হাতে তুলে নিয়ে জোরে থাপড়াচ্ছে। কিন্তু নিস্তব্ধ। বাচ্চা কোনো শব্দ করছে না। কান্না করছে না। অন্যদিকে অপারেশন থিয়েটারে পূর্ব রক্তে ভিজে নিস্তব্ধ হয়ে শুয়ে আছে। ডাক্তাররা মরিয়া চেষ্টা চালাচ্ছে। কার্ডিয়াক অ্যারেস্ট। সিপিআর দাও।
ফাস্ট, ফাস্ট। মনিটরের শব্দ ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। বিপ, বিপ, বিপ। তারপর একেবারে সোজা লাইন, বিপ। বাইরে দাঁড়িয়ে তন্ময়ের বুকটা দুমড়ে মুচড়ে উঠল। আশফিয়া চিৎকার করে মেঝেতে পড়ল হাঁটু গেড়ে। ভাইয়া, আমার ভাইয়া! সাব্বির দু হাতে মাথা চেপে হাহাকার করে কাঁদছে। ঠিক সেই মুহূর্তে অন্য প্রান্ত থেকে শিশুর কান্নার শব্দ ছিঁড়ে বেরিয়ে এলো। একটা প্রবল, প্রাণভরা কান্না। যেন মৃত্যুর অন্ধকার ভেদ করে নতুন প্রাণের আগমন ঘটল। ডাক্তাররা হাঁপ ছেড়ে বলল, শিশুর শ্বাস ফিরে এসেছে, বেবি ইজ অলরাইট। কিন্তু এদিকে পূর্বের হার্টবিট একেবারেই থেমে গেছে। মনিটরে সোজা সাদা রেখা ঝিকমিক করছে। ডাক্তাররা শেষবার চেষ্টা করেও হাত নামিয়ে নিল। হাসপাতালের এক প্রান্তে নতুন প্রাণের প্রথম কান্না, আর অন্য প্রান্তে এক জীবনের নিস্তব্ধ সমাপ্তি। এতক্ষণ নিজেকে বহু কষ্টে সংযত করে ধরে রাখতে পারলেও এবার ব্যর্থ হলো তন্ময়। দরজা ঠেলে ঢুকে গেল ভিতরে। অপেক্ষা করল না কোনো অনুমতির। গিয়ে দাঁড়ালো একদম পূর্বর পাশ ঘেঁষে। কে বলেছে তার বন্ধু নেই? এই তো দিব্যি আরামসে দু চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে সে। মাথায় ব্যান্ডেজ পেঁচানো। তবে পেঁচানো সেই সাদা কাপড়টা আর সাদা নেই। লালে রূপান্তরিত হয়েছে পুরো। ডান পাশের গালের পাশাটায় কেটেছে খানিকটা। এছাড়া তো সবকিছুই ঠিকঠাক। পুরো সুস্থ তার বন্ধু। কিভাবে চলে যেতে পারে ওদের এভাবে ফেলে রেখে? ওদের না প্ল্যান ছিল আজকে তিন বন্ধু মিলে বাইক রাইডিং করবে, ঘুরে বেড়াবে পুরো শহর। তাহলে কি কথা রাখল না ওর বন্ধু? তন্ময়ের চোখ দিয়ে গড়িয়ে যাচ্ছে তরলকণা। তন্ময় বলল আস্তে করে, এই পূর্ব, উঠো ভাই। রাইডিং এ যাবি না? শুনছিস? কেন ইউ হেয়ার মি? দেখ ওই সাব্বিরটা না বড্ড নয়েজ করছে। তোর না সাউন্ডে ইরিটেটিং ফিল হয়? সাব্বির তো আমার কথা শুনে না রে। আমার ধমকেও ভয় পায় না। তুই একটু চুপ থাকতে বল না ওকে। তোকে তো ভয় পায় ও। ভীষণ ভয়। শুনছিস ভাই? চেয়ে থাকা সেই রৌদ্রাক্ত নিথর দেহটা থেকে এলো না কোনো জবাব, না কোনো শব্দ। তন্ময় হাউমাউ করে উঠল। ছেলেরা নাকি কাঁদে না? কে বলেছে? তারা কি ছেলেদের সেই প্রিয় মানুষজনকে হারানোর সময় দেখেছে? ছেলেরা কাঁদে। এই তো তন্ময় কাঁদছে। তার প্রাণপ্রিয় বন্ধুর জন্য। কাঁদছে আশফিয়া। তার ভালোবাসার ভাইয়ের জন্য। অন্য পাশেই তো কেঁদে কেটে একাকার তার আরেক বন্ধু। এখন তাকে কে বকবে? কে কথায় কথায় চোখ রাঙানি দিবে? অফিস থেকে বের করে দেয়ার হুমকি দিবে? দিবে কেউ? না। এখন আর কেউ কিছুই বলবে না। দিবে না কোনো বাধা। বলবে না সাব্বির আইশয়ার, এটা করে দেখ তোকে আমি গিলে খাবো। এর মাঝেই সেখানে হন্তদন্ত হয়ে ছুটে এলেন রাবেয়া বেগম। পিছন পিছনেই দৌড়িয়ে আসছেন ওয়াহিদ মির্জা। এগিয়ে আসতেই একটা কক্ষের সামনে মেয়েকে এভাবে পড়ে চিৎকার করতে দেখে অপ্রস্তুত হয়ে পড়লেন ভদ্র মহিলা। পিছন থেকে ডেকে উঠলেন মেয়েকে। আশফি মা, কি হয়েছে এভাবে এখানে বসে কাঁদছিস কেন? মেহরিশ মেহরিশ ঠিক আছে তো? কোথায় ও? মমতাময়ী মায়ের কণ্ঠ শুনতাই পিছন ঘুরে তাকালো আশফিয়া। এর মাঝেই এগিয়ে আসলেন রাবেয়া বেগম। আচানক মায়ের বুকে হামলে পড়ল আশফিয়া। চিৎকার করে উঠল, মা মাগো! আমার ভাই! আমার ভাই আর নাই! আমার ভাই! ভদ্র মহিলা বোধহয় স্পষ্ট শুনলেন না কথাটা। মেয়েকে জড়িয়ে নিলেন তিনি। এখানে তো এসেছিলেন মেহরিশের ব্যথা উঠার কথা শুনে। তন্ময় জানানোর পরপরই তারা রওনা হয় হাসপাতালের উদ্দেশ্য। তবে এখানে এসে খুশির সংবাদ শোনার বদলে মেয়ের মুখে এমন অলক্ষণে কথা শুনতাই যেন থমকেলেন তিনি। এসব কি বলছিস মা? কি হয়েছে? মেহরিশ কই? আর পূর্ব কই দেখছি না যে? কিভাবে দেখবে মা? আমার ভাই যে আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে গো মা। আমার ভাই আর নাই। আমার ভাই! ওয়াহিদ সাহেব একটু এগোলেন সামনে। অমনি ভিতরে থাকা তন্ময় আর বেডে নিথর দেহটা দেখে আঁতকে উঠলেন। দৌড়িয়ে তৎক্ষণাৎ ভিতরে ঢুকলেন তিনি। স্বামীকে এভাবে হন্তদন্ত হয়ে ভিতরে যেতে দেখে উঠে দাঁড়িয়ে ভয়ে ভয়ে দুরু দুরু বুকে ভিতরে প্রবেশ করলেন রাবেয়া বেগম। ছেলের ওই নিস্তেজ দুর্বল রক্তাক্ত শরীরটা দেখে গণবিধারী চিৎকার করে উঠলেন তখনই। দৌড়িয়ে গিয়ে ঝাঁপটে পড়লেন ছেলের বুকে। মায়ের বুক। যে সন্তানকে 10 মাস পেটে ধরেছেন, লালন পালন করে বড় করেছেন। ছেলের কত অন্যায় আবদার পূরণ করেছেন না চাইতেও। শুধু ছেলের খুশির জন্য।
সেই ছেলেকে নিজ চোখের সামনে এভাবে নিথর রক্তাক্ত অবস্থা পড়ে থাকতে দেখে পৃথিবীর কোন মা নিজেকে স্বাভাবিক রাখতে পারবেন? চিৎকার করে উঠলেন। সেই চিৎকারে কেঁপে উঠল পুরো হাসপাতাল। ওদিকে ওয়াহিদ সাহেব স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে, চোখ দিয়ে টলমল করে গড়িয়ে পড়ছে অশ্রুকণা। আজ আর কোনো বাঁধ মানছে না তা। দীর্ঘ অচেতনতার পর ধীরে ধীরে চোখ মেলে তাকালো মেহরিশ। চারপাশে ওষুধের গন্ধ, যন্ত্রের শব্দর মাঝে প্রথমেই ওর দৃষ্টি আটকালো আশফিয়ার মুখে। বরাবর দাঁড়িয়ে মেয়েটা, চোখ দুটো অস্বাভাবিক রকমের লাল, ঠোঁট কাঁপছে অবিরত, বুকের ভেতর থেকে শব্দ বেরোচ্ছে না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে অবিরাম। মেহরিশ চারপাশে অস্থির দৃষ্টি বুলালো। এরপর চোখ পড়ল আশফিয়ার কোলে, ছোট্ট একটি অস্তিত্বর উপর। নিষ্পাপ, অমূল্য এক প্রাণ। তবুও ক্ষান্ত হল না মেহরিশ। অস্থির চিত্তে কাউকে খুঁজছেও। কাঙ্ক্ষিত সেই মানুষটাকে খুঁজে না পেয়ে কণ্ঠে একরাশ ব্যাকুলতা নিয়ে বলল, উনি, উনি কোথায় আশফিয়া? উনি আসেননি? তুই কি ওনাকে খবর দিসনি? বল, তাড়াতাড়ি বল। ওনার প্রিন্স এসেছে তো। কিরে, চুপ করে আছিস কেন? আশফিয়া ফুপিয়ে উঠল। বুক কাঁপছে দমকে দমকে। একবার ঠোঁট খুলল কিছু বলতে, কিন্তু সামর্থ্য হল না। মেহরিশ আতঙ্কে গলা ভিজিয়ে বলল, কিরে, কথা বলছিস না কেন? কান্না করছিস কেন? উনি আসেননি নাকি? এইবার আশফিয়া আর নিজেকে সামলাতে পারল না। ব্যর্থ হলো মেয়েটা। হাউমাউ করে কেঁদে উঠল। কোলে থাকা ছোট্ট অস্তিত্বটাকে আরো শক্ত করে জড়িয়ে নিল। ছোট্ট প্রাণটা যেন পুরোপুরি তার ভাইয়েরই প্রতিচ্ছবি। চোখ, নাক, গায়ের রং, এমনকি চুলটাও পর্যন্ত। ওই পরিচিত রূপ যেন ফিরে এসেছে অন্য এক দেহে। আশফিয়ার কান্না দেখে মেহরিশের বিরক্তি, উদ্বেগ নিয়ে বলল, এই মাইয়া, তোর ভাই কোথায়? জানে না আমি হাসপাতালে? এখনো এল না কেন? কিরে, বোবা হয়ে গেছিস? এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? আশফিয়া ভাঙা কণ্ঠে হাহাকার মিশিয়ে জবাব দিল কোনোরকম, ভাইয়া, ভাইয়া আর নেই রে মেহরিশ। আমার ভাই আর আমাদের মাঝে নেই। বলেই আবারও কান্নায় ভেঙে পড়ল আশফিয়া। মেহরিশ বোধহয় শুনতাই পেল না, কানে তুলল না আশফিয়ার এমন অদ্ভুত কথাখানা। মাথা ঝাঁকিয়ে অবিশ্বাসের সুর মিশিয়ে বলল, ধেত, এটা কি ইয়ার্কি করার সময়? তোরা সবাই খুশির খবরে আমার সঙ্গে প্রাঙ্ক করছিস, তাই না? এখন আমার সাথে মজা করার সময় হলো। এরপর আস্তে আস্তে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, চল, আমাকে ওনার কাছে নিয়ে চল। আমি নিজেই গিয়ে দেখাচ্ছি। ছুটাচ্ছি, এই প্রাঙ্ক করা তোদের ভালো করে। মেহরিশের কাছে সবটাই অর্থহীন, অবিশ্বাস্য। আশফিয়া কাঁদছে, কেঁদেই যাচ্ছে। থামছে না মেয়েটা। নবজাতকটিকে বুকের সঙ্গে আঁকড়ে ধরে কাঁদছে। মেহরিশের বুকের ভেতর অস্থিরতা আরো বেড়ে উঠল। ওর মন কেমন যেন কুগাইছে। তবু মানতে চাইছে না। নিশ্চয়ই রাগ করেছে ওর ওপরে। রাগ ছাড়া আর কোনো কারণ নেই। না হলে নিজের সন্তানের জন্মের মুহূর্তে তিনি এতক্ষণ দূরে থাকতে পারেন? কোনোভাবেই না। এর আগকেই ভাঙাতে হবে। মেহরিশ নিজেকে বোঝালো। যন্ত্রণায় কাতর শরীর নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। কাঁপতে থাকা পা সামলে কেঁপে ওঠা কণ্ঠে বলল, কথায় উনি, আমাকেও নিয়ে চল ওনার কাছে। আশফিয়া, শুনছিস না? আমাকে তোর ভাইয়ের কাছে নিয়ে চল। আশফিয়া চুপ, নড়ল না, চড়ল না। অসহনীয় হয়ে উঠল মেহরিশের ভেতরটা। বাধ্য হয়ে একসময়ে সে পা বাড়ালো বাইরে। দেয়াল ধরে ধরে পা টেনে টেনে এগুলো করিডোরে। যন্ত্রণার চাপে হাঁটার শব্দটাও ভারী হয়ে উঠল বোধহয়। বাইরে বেরোতেই প্রথমেই চোখে পড়ল সাব্বিরকে। চুপচাপ এক কোণে বসে আছে। নিস্তেজ, ভাঙাচোরা এলোমেলো চেহারাখানা। জামাকাপড়ে রৌদ্রের ছোপ লেগে আছে জায়গায় জায়গায়। মাথার চুলগুলো বড্ড এলোমেলো। মেহরিশ ধীরে ধীরে এগিয়ে গেল। এসে দাঁড়ালো ঠিক সাব্বিরের সামনে। সাব্বির ভাই, আপনার এই অবস্থা কেন? কি হয়েছে? উনি কোথায়? আপনারা তো একসঙ্গেই ছিলেন, তাই না? দেখছেন আসফিয়া কি উল্টাপাল্টা কথা বলছে আমার সঙ্গে? নিশ্চয়ই আপনিও ওর সঙ্গে মিলে আমাকে ভয় দেখাতে এসব করছেন, তাই না? এটা কি মজা করার সময় বলেন? আমি অসুস্থ সেটা কি উনি জানেন না? কথাগুলো বলতো বলতেই মেহরিশের স্বরটা অল্প অস্থির হয়ে এল সাব্বিরের ভাবমূর্তি না দেখে। সামনে বসা সাব্বির হঠাৎ কেমন হতভম্ব হলো। গলায় শব্দ আটকে গেল মাছের কাটার মতো। সাব্বির কেঁপে ওঠা কণ্ঠে কিছু বলতে চাইল, তবে পারল না।
ঠিক তখনই সামনে থাকা কক্ষটির কাচের দরজা থেকে কেমন আত্মচিৎকারের শব্দ শুনতে পেল মেহরিশ। কিছুক্ষণের জন্য থমকে গিয়ে দরজার সামনে এসে থমকে দাঁড়ালো মেহরিশ। চোখের সামনে দৃশ্যটা একেবারেই অচেনা। বেডের পাশে মাথায় বসে আছেন ওর খালা। বুক চাপড়াতে চাপড়াতে হাহাকার করছেন তিনি। কণ্ঠ ছিঁড়ে যাচ্ছে প্রতিটি আহাজারিতে। তন্ময় দাঁড়িয়ে আছে একটু দূরে, সম্পূর্ণ নিথর হয়। চোখ দুটো একদৃষ্টে থেমে আছে কেবল একদিকেই, কেবল ওই বেডটার উপরেই। ওয়াহিদ সাহেবও দাঁড়িয়ে আছেন খুঁটি হয়, একটুও নড়ছেন না তিনি। শরীরের প্রতিটি ভঙ্গি পাথরের মতো শক্ত হয়ে নিটল দাঁড়িয়ে আছেন তিনি। চোখের অশ্রু বাধা মানছে না, গড়িয়েই যাচ্ছে নির্নিমেষ। মেহরিশ এক পা এগিয়ে এলো। কৌতূহলী দৃষ্টি ছুটে যাচ্ছে সবার মুখের উপর। প্রত্যেকটা কান্না, প্রত্যেকটা চিৎকার সে শুনছে, অনুভব করছে। কিন্তু তবুও বুকের গভীর থেকে হাহাকার করে উঠছে একটাই প্রশ্ন বারংবার। উনি কোথায়? ওর পূর্ব ভাই কোথায়? ওনাকে দেখতে পাচ্ছে না কেন? চারপাশে এত কান্না, এত মানুষের উপস্থিতি, তবু কেন ওর সবচেয়ে কাঙ্ক্ষিত মানুষটা এখানে নেই? কেন বেডে শুয়ে থাকা মানুষটাকে দেখছে সবাই? অবুঝ মেহরিশ তখনও বুঝল না যাকে ও খুঁজে বেড়াচ্ছে তাকে ঘিরেই এত সব মানুষের এহেন আহাজারি। মেহরিশ ধীরে ধীরে এগিয়ে এলো। চোখ মেলে দেখল বিছানার উপর শুয়ে আছে পূর্ব। মাথায় ব্যান্ডেজ, রক্তাক্ত নিথর দেহ। অথচ তার তো আজ উঠে বসার কথা ছিল, হাসি মুখে আসার কথা ছিল। অথচ এখানে সব শান্ত, সব নিস্তব্ধ। মেয়েটার চোখ ফ্যালফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে রইল পূর্বের দিকে। কিছুক্ষণ পর দৃষ্টি ঘুরিয়ে অবলোকন করল পাশে দাঁড়ানো তন্ময়কে। মেয়েটি নিজেও ঠিকমতো দাঁড়াতে পারছে না। হঠাৎ দরজার পাশে এসে দাঁড়ালো আশফিয়া। কোলে নিয়ে আছে ছোট্ট সেই নবজাতককে। কি হয়েছে আপনার? পূর্ব ভাই, শুনছেন? এটা কেমন মজা হলো বলেন? জানেন আমার কতটা কষ্ট হচ্ছে হাঁটতে, তবুও এসেছি, শুনছেন? আপনি রাগ করেছেন তাই না? কথা বলছেন না। বলতে বলতেই হোঁচট খেয়ে ধপ করে বসে পড়ল পূর্বের নিথর দেহের পাশে। কাপা হাতে আলতো করে ছুঁয়ে দিল সেই মুখ। আবারও অস্ফুট কণ্ঠে ডেকে উঠল, আপনি এখনো রাগ করে আছেন? আমি আপনাকে না জানিয়ে বাড়ির বাইরে এসেছি বলে। বিশ্বাস করুন আমি চাইনি আপনার ছাড়া কোথাও যেতে। তন্ময় ভাই জোর করে নিয়ে এসেছে আমাকে এখানে। আমি তো ব্যথা সহ্য করেই অপেক্ষা করছিলাম আপনার জন্য। আপনি না কথা দিয়েছিলেন আসবেন আমার কাছে। মেহরিশের গলা ক্রমশ কেঁপে উঠল আরো। খালামণি, তোমরা সবাই মিলে কি নাটক করছো আমার সঙ্গে? তন্ময় ভাই, প্লিজ ওনাকে উঠতে বলে না। না, আমি আর পারছি না। পূর্ব ভাই, শুনছেন? এবার রাবেয়া বেগমের বুক ফুঁড়ে বেরিয়ে এলো হাহাকার ভরা সত্যের চিৎকার। মেহরিশ, শাহান আর আমাদের মাঝে নেই রেমা। আল্লাহ ওকে নিয়ে নিয়েছেন অনেক দূরে, যেখানে থেকে আর ফিরে আসা যায় না, ঠিক ততটাই দূরে চলে গেছে আমাদের শাহান। মেহরিশ থমকে গেল। কান্নায় ভেঙে পড়া কথাগুলো বিশ্বাস করল না সে। কপাল কুঁচকে তীব্র অস্বীকৃতিতে মাথা নাড়ল। না খালামণি, এসব আবোলতাবোল বলছো কেন? উনি ঘুমিয়ে আছেন। আমার উপর রাগ করেছেন বলেই ঘুমাচ্ছেন। এই শুনছেন? আপনার প্রিন্স এসেছে তো, তাকে আদর করবেন না, কোলে নেবেন না? দেখুন আপনার জন্যই সে কাঁদছে। অস্থিরতায় কেঁপে উঠল মেহরিশের গলা। অস্থির গলায় এবার আওড়াল, পূর্ব ভাই, আপনি না কথা দিয়েছিলেন আসবেন, তাহলে এখন এভাবে কেন মজা করছেন? এই আশফিয়া, তুই ওনার প্রিন্স, কে সে তো ওনার কাছে। এদিকে দে ওকে। আশফিয়া নড়ল না। মেয়েটা এখনো অবিরাম কেঁদেই যাচ্ছে। বাধ্য হয়ে আশফিয়া কোলে থাকা নবজাতকটিকে নিয়ে এগিয়ে এলো মেহরিশ। সোজা রেখে দিল পূর্বের নিথর বুকে। ছোট্ট প্রাণটিকে দেখিয়ে মেহরিশ কাঁদো কাঁদো স্বরে বলল, এই যে, দেখুন, আপনার প্রিন্স আপনার বুকে শুয়ে আছে। এবার তো কিছু বলুন। এত রাগ আসে কোথা থেকে আপনার? নিথর দেহটা সম্পূর্ণ নিশ্চুপ। কোনো সাড়া এলো না বিনিময়ে। মেহরিশ স্থির হয়ে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। ছোট্ট প্রাণটিও অবুঝ শিশুর মতো কান্নায় কেঁপে উঠল। তখনই রাবেয়া বেগম ছুটে এসে নবজাতকটিকে নিজের বুকে জড়িয়ে নিলেন। চোখ ভিজে গেল স্মৃতির বন্যায়। ঠিক এই রকমই তো ছিল তার ছোট্ট শাহান। সেই গোলগাল মুখ, সেই চোখ, সেই চুল, সেই চেহারার গড়ন। আল্লাহ কি তবে একজনকে নিয়ে আরেকজনকে দিয়ে গেলেন? রাবেয়া বেগম হাউমাউ করে কেঁদে উঠলেন।
তবুও মেহরিশ বসে রইল পূর্বের পাশে, নীরব, স্তব্ধ, কণ্ঠে পাহাড়সম বিতৃষ্ণা মিশিয়ে বলল, আপনি কিন্তু বেইমানি করলেন পূর্ব ভাই। আপনি কথা দিয়েছিলেন আপনি আসবেন। সাহভীর সাহান পূর্ব তো কথার খেলাপ করে না। কথা দিলে কথা রাখতে জানে। এই হলো আপনার কথা রাখার নমুনা। কি হলো কথা বলছেন না কেন? বলেই ধাক্কা দিল মেহরিশ পূর্বের নিথর পড়ে থাকা দেহটাকে। বিনিময়ে কোন উত্তর এলো না। মেহরিশ কেমন যেন দৃষ্টিতে সেদিকে চেয়ে থাকলো অপলক, নির্বাক ভাবে। গলায় বোধহয় কাটা আটকে গেছে। উগলে বের হচ্ছে না কিছুই অথচ মেহরিশ কান্না করতে চায়। চিৎকার করতে চায়। বুক ভরা আর্তনাদগুলো উগলে ভিতর থেকে বের করতে চায়। বলতে চায় আরো অনেক কিছু। মেহরিশের শরীরটা কেমন কাঁপছে এইবার। এমনিতেও দুর্বল শরীর মেয়েটার। হাত পা গুলো বোধহয় অবশ হয়ে এল। মেহরিশ পাগলের মতো নিজের দুহাতের আগলে আগলে নিল পূর্বর আদরখানা। পাগলের মতো কপালে চুমু খেত থাকলো এলোমেলো ভাবে। বলল, এই দেখুন না, আমি আপনার রাগ ভাঙিয়েছি তো। আপনি যখন রেগে থাকতেন আমার উপর তখন তো এভাবেই রাগ ভাঙাতাম আমি, তাই না? তখন তো আমারও উপর আর রাগ করে থাকতে পারতেন না আপনি। তাহলে এখন কেন কথা বলছেন না? এ, আপনার প্রিন্সকে আদর করবেন না আপনি? বুকে জোড়াবেন না? চুমু খাবেন না নিজের ওই অস্তিত্বটাকে? শুনুন না, উঠুন। আমি জানি আপনি ঘুমানোর ভান ধরে আছেন। উঠছেন না কেন? বলেই এক গণবিধারী চিৎকার দিয়ে সাথে সাথে শরীর কেঁপে উঠল মেহরিশের। হাত পা থর থর করে কাঁপছে রীতিমতো। মাথাটা ফ্যানের মতোই ভো ভো ককরে ঘুরছে। কণ্ঠনালীটাও শুকিয়ে এসেছে। ঘন ঘন শ্বাস ফেলতে ফেলতে সেখানেই আচানক ঢলে পড়ল মেহরিশ পূর্বের নিথর দেহটার উপর। পূর্বের ডুপ্লেক্স বাড়ির পিছনে বেকইয়ার্ডে, স্থিরতা এবং নিস্তব্ধতার মাঝে দাঁড়িয়ে আছে পূর্বর কবর। কবরের দুপাশে দুটি চেরি ব্লসম গাছ তার সরল সৌন্দর্যে মেতে উঠেছে সেখানে। গাছের শাখা থেকে বর্ষার মতো বাৎসরিক ঝরা ফুল ঝরে পড়ছে। মেহরিশ দাঁড়িয়ে আছে নির্লিপ্ততা। বয়সের পরিপক্কতার মলিন ছাপ পড়েছে মুখে স্পষ্ট। বয়স ৩০-এর ঘর পেরিয়েছে। পরনে সাদা কুর্তি। কুর্তিটাও তার মতোই নিস্তেজ, সাবলীল। পরন্ত বিকেলে বাড়ির পিছন দিকটায় এসে দাঁড়ালো মেহরিশ। সে এসে দাঁড়াতেই বাতাসে ঝড় করে চেরি ব্লসম গায়ের উপর পড়ে স্বাগতম জানালো তাকে। কেন সেদিন কথা রাখলেন না আপনি? কথা তো দিয়েছিলেন আমায়। বলেছিলেন ফিরে আসবেন। খুব জলদি ফিরে আসবেন। প্রিন্সকে রেখে গিয়েছিলেন আমাকে দেখতে। দেখুন, আপনার ছেলে আপনার কথা রেখেছে। কিন্তু আপনি, আপনি কথা রাখলেন না। পারলেন না রাখতে। কেন ফিরে এলেন না আর? মুহূর্ত থেমে নিজের চোখের জল মুছল হাত টেনে। আমারই দোষ যদি আমি সেদিন আপনায় আটকে রাখতাম, যেতে না দিতাম, হয়তো আজ আমাদের ভাগ্য অন্য রকম হতো। তাই না? এই জন্যই বুঝি আপনি রাগ করে আর ফিরে আসেননি। আমি আপনায় আটকে রাখিনি বলে। জানেন, আপনার প্রিন্স এখন বড় হয়েছে, স্কুলে পড়ে সে। সবাই বলে, জুনিয়র পূর্ব। তন্ময় ভাই, সাব্বির ভাই সবাই তো এই নামেই ডাকে। পুরোপুরি আপনার মতো দেখতে হয়েছে। তবে স্বভাব একদম আপনার মতোই বোধহয় আপনার চাইতেও অনেক এগিয়ে সে। এই তো গতকাল স্কুলের এক সিনিয়র ছেলের মাথা ফাটিয়ে ফিরেছে বাড়ি। কিন্তু আমি চাই, আর 10টা স্বাভাবিক ছেলের মতোই আমাদের ছেলে হোক। সেভাবেই তো বড় করছি। কিন্তু তবুও কেন এমন করে ও, জানেন? কথা শুনে না আমারও কোনো। সেদিন একটু বকেছি বলে পুরো রুম ভাঙচুর করে তছনছ করেছে আপনার প্রিন্স। জানেন, প্রতি রাতে আমরা যখন ঘুমাই, ও কি করে? গ্যারেজ থেকে বাইক নিয়ে বেরিয়ে যায় বাইরে। আবার সকাল হতে না হতেই বাইক রেখে নিজের ঘরে ফিরে আসে। আপনি যে ছোট বাইকটা এনেছিলেন ওর জন্য, লুকিয়ে রেখেছিলেন যত্নে, সেটা নিয়ে বের হয় না কিন্তু। আপনার নিজের সেই বাইকগুলো ছিল গ্যারেজে, সেসব নিয়ে বের হয়। আমার যে অন্তর কেঁপে উঠে তাতে। ছেলেটা যে বুঝে না তা কি করে বুঝাবো বলেন তো? আমাকে ভয় পায় না আপনার ছেলে। যেমনটা আপনি পেতেন না আপনার মাকে। এখন সে বড় হয়ে গেছে। আজ, আজ তার 16 বছরের জন্মদিন। সবাই সেলিব্রেট করতে ব্যস্ত। আশফিয়া কেক এনেছে, কাটবে বলে। খালামণি, খালু, সবাই এসেছে বাড়িতে। কিন্তু আমার মন যে চাইছে না তা। কিভাবে এই খুশি উদযাপন করব আমি? এই দিন যে বিষাদ, দুঃখের।
এই দিন যে চিরতরে আপনাকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। পাপার কাছে আমারও নামে কমপ্লেইন করছিলে এতক্ষণ। তো বিচার দেয়া শেষ হয়ে থাকলে এখন ভিতরে গিয়ে রেডি হয়ে নাও। আজকে পিছন ঘুরে তাকালো মেহরিশ। ট্রাউজার আর টি শার্ট পরা ছেলেটি দাঁড়িয়ে আছে নির্লিপতে, যেন ঠিক তার বাবারই প্রতিচ্ছবি। পকেটে হাত গুজে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা সেই চেহারার দিকে চেয়ে মেহরিশ চোখের পলক ফেলতে পারে না। একমনে নিঃশব্দে চেয়ে থাকে অনেকটা সময়। মাকে এভাবে নির্লিপ্ততা নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে এইবার আদেশবাক্য ছুড়ল ছেলেটি। কি হলো? কথা কানে যায়নি। রুমে গিয়ে দ্রুত ড্রেস আপ পাল্টে সুন্দর হয়ে একটা শাড়ি পরো আজ। এক্ষুনি। এভাবে মনমরা হয়ে থাকতে দেখে আমার মোটেও ভালো লাগছে না। এক্ষুনি ভিতরে গিয়ে একটা শাড়ি পরবে, বুঝতে পেরেছ? এটা মাহবীর সাহান প্রলয় এর আদেশ, মিসেস মেহরিশ মির্জা। সমাপ্ত। গল্প সে আমার ভীষণ অপ্রিয়, দ্বিতীয় সিজন, অন্তিম পর্ব। লেখনীতে সুহাসিনী মিমি।